গল্প তোমাকে চাই সাইরা শেখ। গল্পের প্রথম অংশ। তালুকদার বাড়ির ছোট মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে চেয়ারম্যানের ছেলে। খবরটা ছড়িয়ে পড়তেই দুই বাড়ির গণ্ডিতে মানুষের জমায়েত শুরু হয়ে গেল। ঘটনার সত্যতা জানা না গেলেও গতকাল সন্ধ্যা থেকে দুজনেই নিখোঁজ। তাই পরিবারের সদস্যরা বেজায় ক্রুদ্ধ হয়ে আছে। সাপে-নেউলে সম্পর্ক এই দুই গোষ্ঠীর। কেউ কাউকে দুচোখে সহ্য করতে পারে না। তাই এই ঘটনায় আহ্লাদ দেখানো বা মেনে নেওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। তালুকদার বাড়ির ছেলেদের মাথাগরম স্বভাব নেই, তবুও আজ রামদা নিয়ে বেরিয়েছে সবাই। চেয়ারম্যানের ছেলের গলা না কেটে বাড়ি ফিরবে না তারা। গ্রামের সবাই জানে তাদের দ্বন্দ্বের ব্যাপারে। কেউ চাইছে বিয়েটা তাদের দ্বন্দ্ব ঘোচাক, আবার কেউ এই জ্বলন্ত আগুনে ঘি ঢেলে পরিবেশ উত্তেজিত করার তালে আছে। ইউনুস তালুকদার, বংশগত জমিদার বলা চলে তাকে। এই গ্রামের 3/4 জমি তার পৈতৃক সম্পত্তি। বাকি এক ভাগে মালিকানা না থাকলেও কর্তৃত্ব তার হাতেই। পাশের গ্রাম চলে চেয়ারম্যান সাফাওয়াত মির্জার ইশারায়। তাই দুই গ্রাম বেশ উত্তেজিত। সবাই তৈরি যে কোনো মুহূর্তের যুদ্ধের জন্য। আজ খুনোখুনি একটা বাঁধিয়ে ছাড়বে। এমন সময় জানা গেল মির্জার ছেলেকে পাওয়া গেছে। সঙ্গে তালুকদারের নাতনিও আছে। নাতনির অবস্থা তেমন ভালো না, দেখে মনে হচ্ছে তার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিধ্বস্ত চেহারা, ছেঁড়া পোশাক, শরীরে জায়গায় জায়গায় ক্ষত। সবটা শুনে ইউনুস সাহেব দ্রুত বেরিয়ে আসলেন। বাড়িতে আর কোনো পুরুষ নেই, যদি দাঙ্গাহাঙ্গামা হয় বাড়ির মহিলাদের সুরক্ষার ভার নেবে কে? তাই নিজের বিশ্বস্ত কয়েকজনকে বাড়ি পাহারা দিতে বলে উঠানে পা রাখতেই তার কানে এলো অসংলগ্ন কিছু বাক্য। মেয়ে কি আর আস্ত আছে? সারা রাত ছিল পোলাডার লগে। মাইয়াডার চেহারা দেহনের লাহানো রাহেনাই ওই পোলা। ওই মাইয়ার জীবন তো শেষ। ইউনুস সাহেবের বয়স্ক শরীর ও ক্লান্ত হৃদয় বাক্যগুলো মেনে নিতে পারল না। বুকের ভেতর ঝিলিক দিয়ে ব্যথা শুরু হয়েছে। শীতল আবহাওয়াতেও দরদর করে ঘামছেন তিনি। চলার শক্তি পাচ্ছেন না। কম্পিত দেহখানা অচিরেই দেহের সকল ভার ছেড়ে দিল। তিনি অবিলম্বে লুটিয়ে পড়লেন শুকনো খড়খড়ে উঠানের ওপর। চিৎকারের রোল পড়ে গেল। কয়েকজন তাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। মসজিদের সামনে উপস্থিত হয়েছে সবাই। এলাকার সব গণ্যমান্য ব্যক্তিবর্গরাও হাজির হয়েছেন রক্তপাত যেন না হয় সে চেষ্টার তাগিদে। তালুকদার বাড়ির ছেলেরা ভীষণ উত্তেজিত। মির্জা বাড়ির ছেলেকে কয়েকটা চর, ঘুষি দিলে তারাও ক্ষেপে গণ্ডগোল বাঁধিয়ে বসে। কিন্তু যাদের নিয়ে এত কিছু তারা দুজনেই স্থির, নির্বিকার ঠায় দাঁড়িয়ে রয়েছে। মাঝে মধ্যে মেয়েটার দিকে আড়চোখে তাকাচ্ছে নাওফিল। নিষ্পাপ চেহারার মেয়েটার ওপর দিয়ে যে তাণ্ডবলীলা চলল তার জন্যই মেয়েটা এখনো নিস্তেজ পুতুলের মতো দাঁড়িয়ে আছে। কোনো রকম সাড়া শব্দ নেই। নাওফিল নিজেও কিছু বলার সুযোগ পাচ্ছে না, পরিবেশ কিছুতেই ঠান্ডা হচ্ছে না। নাওফিলের কথাও কেউ শুনছে না, কারণ স্পষ্ট। চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই হুকুম দিয়েছেন তার ছেলের গায়ে হাত পড়লে সে হাত যেন ভেঙে দেওয়া হয়। এই পরিবারের রেষারেষি নাওফিল ঘৃণা করে। সর্বক্ষেত্রে তার বাবার কথাই শেষ কথা, হোক সে ভুল বা সঠিক। তাই কেবল মাত্র তার উপস্থিতিতেই সকল জটিলতা খোলসা করা যাবে, তার আগে নয়। সে যত চেষ্টাই করুক না কেন এখন তার হাতের নাগালে কোনো সুযোগ নেই। নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করে মেয়েটার ভাইয়ের 2-4টা থাপ্পড় অনায়াসে সহ্য করে নিয়েছে সে। নিজের এক ছোট ভাইয়ের অপকর্মের ফল ভোগ করতে হচ্ছে তাকে। গ্রামের যা পরিবেশ হয়তো মেয়েটাকে বিয়েও করতে হতে পারে ভেবে রাগ তরতর করে বাড়ছে। এমন হলে তার সকল পরিকল্পনা ভেস্তে যাবে। এত বছরের পরিশ্রম এভাবে নষ্ট হতে দিতে পারবে না সে। সালিসি বসল স্কুলমাঠের আম গাছতলায়। দুই পরিবারের সবাই হাজির হয়েছে। মির্জা সাহেব শক্ত চেহারায় বসে আছেন। তালুকদার সাহেব নিশ্চুপ। কিছু সময় পূর্বে তার নাতনির থেকে সবাই জেনেছে যে নাওফিল কিছু করেনি, বরং নাওফিলের এক ফুফুর ছেলে তুলে নিয়ে গিয়েছিল মেহেক তালুকদারকে এবং স্বয়ং নাওফিল তাকে বাঁচিয়েছে। যেহেতু তারা শহরে ছিল, মেহেকের অবস্থা বেশি ভালো ছিল না, তাই নাওফিল মেহেককে শান্ত হওয়ার সময় দিয়ে সকালের দিকে রওনা দিয়েছে। আসতে আসতে বেলা 12টা। এখানে নাওফিলের কোনো দোষ নেই। যে ফুফু বা যে ফুপাতো ভাইয়ের কথা বলা হয়েছে তারাও নাওফিলদের আপন বা রক্তের সম্পর্কের কেউ নয়।
তাদের মির্জা বাড়ির সবাই স্নেহ করেন এবং ভালোবাসেন। কিন্তু কথা যখন নিজের পরিবার নিয়ে তখন মির্জা সাহেব বড্ড স্বার্থপর মানুষ হয়ে যান। যত ভালোবাসার মানুষই হোক না কেন, পরিবারের তুলনায় তা তুচ্ছ। ঘটনা তালুকদারদের নিয়ে হওয়ায় মির্জা সাহেব খুব একটা চিন্তিত নন। তাদের বাড়ির সমস্যা তারা মেটাক, কিন্তু তার ছেলেকে মারধর এবং তার সম্মানহানির জন্য তিনি সুষ্ঠু বিচার চান, নয়তো এই হাতাহাতির রেশ রক্তারক্তি পর্যন্ত পৌঁছাবে বলে জানালেন তিনি। তার একমাত্র ছেলের গায়ে হাত তুলেছে, এত সহজে তিনি ছাড় দেবেন না। তালুকদার সাহেব বিচক্ষণ মানুষ। কিন্তু যে ভুল হয়েছে তা সংশোধনের জন্য মির্জারা কি চায় সেটা সরাসরি না বললে বোঝার উপায় নেই। পূর্বের ঘটনার প্রতিশোধ সে এবার নেবে, এ ব্যাপার স্পষ্ট। কিন্তু কি চাইবে? নাওফিল বলল, আব্বু, ব্যাপারটা না জেনে হয়েছে। তারা মাফ চেয়ে সমাধান করতে চাইছে, এটাই এনাফ। আপনি এটা নিয়ে আর জলঘোলা করবেন না। মেয়েটা ছোট, ওর ভবিষ্যৎ নিয়ে একবার ভাবুন। অবশ্যই ভাবতাম। যদি তালুকদাররা আমার বোনের ভবিষ্যৎ নিয়ে ভাবত। তারা যদি একটাবার তার কথা ভাবত তাহলে আজ আমার বোন জীবিত থাকত। তারা যখন ভাবেনি, আমারও ভাবার প্রয়োজন নেই। তুমি এখানে থাকতে চেয়েছ, বাধা দেইনি তাই আমার কাজেও তুমি বাধা দেবে না নাওফিল। বাবার কথার ধরন ও ঠান্ডা মেজাজ পরিষ্কারভাবে তার নিয়তের কথা জানান দিল। তিনি কঠিন মানুষ। একবার যা বলবেন, তাই করবেন। নাওফিল চায় তাকে বদলাতে। সে জানে তার বাবাকে সে বদলাতে পারবে কিন্তু এখনো সে সময় আসেনি। তাকে এখন অনুগত ও বাধ্য সন্তান হয়েই থাকতে হবে। সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। এমন সময় মাঠের প্রান্তে একটি বাইক এসে থামে। বাইক থেকে দুজন নেমে আসছে। একটি ছেলে ও একটি মেয়ে। মেয়েটির পরনে সুতির কলাপাতা রঙের থ্রিপিস। মাথায় কাপড় দেওয়া, সুশ্রী মুখশ্রী তার। পাশের ছেলেটির পরনে প্যান্ট শার্ট এবং অবিশ্রান্ত চেহারা। নাওফিল মেয়েটিকে চেনে। তাই দ্রুত নিজেকে খানিকটা দূরত্বে সরিয়ে নিল। মেয়েটি নাওফিল ও তার স্বভাব সম্পর্কে অবগত যা গ্রামে প্রচারের সময় আসেনি। শহরে নাওফিলের কদর কেমন তা বলার সময় আসেনি। কিন্তু মেয়েটি এখানে কেন? তালুকদার বাড়ির কেউ? নাকি পরিচিত? ছেলেটিকে? মেয়েটিকে দেখে ইউনুস তালুকদার তার ছোটছেলেকে আদেশ করলেন, ওকে বাড়িতে নিয়ে যাও। এখানে ওর থাকার দরকার নেই। দাদু, আমি থাকতে আসিনি। জানতে পেরেছি এখানে কি ঘটেছে তাই নিজের চোখে দেখতে এসেছি। বিকেলে চলে যাব, আমাকে নিয়ে চিন্তা করো না। যে কোনো সময়, যে কোনো অঘটন ঘটতে পারে। তুমি বাড়ি যাও, বাড়ি ফিরে ঠান্ডা মাথায় কথা বলবো। আমি এখানে উপস্থিত থাকলে তালুকদার পরিবার শান্ত থাকবে। তুমি কি এটা চাও না? এক পক্ষ শান্ত হলে অপর পক্ষ একা যুদ্ধে নেমে কি করবে? অনুমতি দাও, আমি থাকি। গ্রামের দ্বন্দ্ব তুমি বুঝবে না। জেদ করো না। মেয়েটি শুনল না। ঠিক করা হলো নাওফিলের সেই ভাইয়ের সঙ্গে মেহেকের বিয়ে দেওয়া হবে। যাতে মেহেক পরবর্তীতে কোনোরকম হেনস্থার শিকার না হয়। বিয়ে হলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সবাই সবটা ভুলে যাবে সময়ের আবর্তনে। তালুকদার সাহেব রায় মেনে নিতে চাইলে মেয়েটি বাধা দেয়। মেহেকের বিয়ে ওর কাছে না জেনে তুমি ঠিক করতে পারো না দাদু। ও সুখী হবে না। আমি যা করছি ওর ভালোর জন্য করছি। না, তোমরা যা করছো তা তোমাদের বুনিয়াদি ক্ষমতার জন্য করছো। মেহেক আমার বোন। ওকে এভাবে নরকে পড়তে দেখতে পারবো না আমি। মাহমুদ নিজের মেয়েকে এখান থেকে নিয়ে যাও। মাহমুদ এগিয়ে এসে বললেন, আব্বা আরেকটা বার ভেবে দেখুন। এই পরিবারে মেহেককে পাঠালে মেয়েটা মরে যাবে। ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। না পাঠালে তোমার মেয়েকে এমনিতেও মরতে হবে। সেটা অসম্মান, লাঞ্ছনা, নানা বিশ্রী ভাষার মধ্যে দিয়ে। কে করবে তোমার মেয়েকে বিয়ে? আশেপাশের সকল গ্রামে ছড়িয়ে পড়েছে কথা, কেউ ভালো নজরে দেখছে না। যখন তোমার মেয়ে ঘরের বাইরে বের হবে তখন সমাজ তাকে কি বলবে? কি চোখে দেখবে ভেবেছ? এক মেয়ের সম্মান নষ্ট করেছে ওরা, এখন আরেক মেয়ে সামনে রেখে তাকে ওই পশুদের নজরে ফেলতে চাও? কেমন বাবা হয়েছ? মাহমুদ এবার কিছু বলতে পারলেন না। মেয়ের পানে তাকিয়ে বললেন, বাড়ি চলো প্রিয়তা। প্রিয়তা শুনল না। ঠায় দাঁড়িয়ে রইল। পঞ্চায়েত পক্ষ টেনে রায় দিয়েছে। মেহেককে কোণঠাসা করেছে ভারী চতুরতার সঙ্গে।
অপপ্রচারও মির্জাদের কাজ। তারা বেশ খুশি, কিন্তু তাদের খুশির জন্য সে নিজের বোনের ক্ষতি কিছুতেই মানবে না। কর্ণকুহরে আসা সকল তিক্ত বাক্য, অশালীন মন্তব্য শুনে চুপ থাকা জরুরি হতে পারে কিন্তু আবশ্যক নয়। সবার চিন্তা মেহেকের বিয়ে নিয়ে, সকল সমস্যা মেহেককে নিয়ে। সমাধান যখন সঙ্গে নিয়ে এসেছে তখন এসব অপ্রাসঙ্গিক বাক্যের জবাব দেওয়া অন্যায় নয়। আসসালামু আলাইকুম। আমি মেহেরিন তালুকদার প্রিয়তা, মাহমুদ তালুকদারের বড় মেয়ে এবং মেহেকের বড়াপু। আপনারা আমার বোনকে নিয়ে চিন্তিত, তার সুন্দর ভবিষ্যৎ নিয়ে বিচলিত। আপনাদের চিন্তা কমানোর জন্য বলছি মেহেকের জন্য এত চিন্তা করার প্রয়োজন নেই। আমার বোনের বিয়ে এই তুচ্ছ ঝামেলায় আটকাবে না। আমার বোন এতটাও মূল্যহীন নয়। যাই হোক, দাদু এই হলো ইমতিয়াজ, ও আমার সঙ্গে পড়ে। গতবার আমার সাথে মেহেককে দেখে ওর মা মেহেককে পছন্দ করেছিল পুত্রবধূ হিসেবে। মেহেক ছোট বলে সময় নিতে চেয়েছিলেন, কিন্তু ঘটনা শুনে ওকে আমার সাথে পাঠিয়েছেন। আজ সন্ধ্যার মধ্যে তারাও চলে আসবেন বিয়ের কথা বলতে। আশা করি মেহেককে নিয়ে, তার চরিত্র নিয়ে, আর কোনো সমস্যা হবে না। তোমাকে চাই। 02 সাইরা শেখ। প্রিয়তার বলা প্রতিটি বাক্য যেন তীরের মতো বিঁধল মির্জাদের বক্ষে। পঞ্চায়েত প্রিয়তার কথায় সম্মতি দিতে বাধ্য হবে, কারণ যে অজুহাতে তারা মেহেকের বিয়ে ঠিক করছিল সে অজুহাত, কারণটা পাকাপোক্ত নয় প্রমাণ হয়ে গেছে। মির্জা সাহেবকে দ্রুত নতুন ফন্দি আঁটতে হবে। তালুকদারদের শিক্ষা দেওয়ার এমন মোক্ষম সুযোগ তিনি হাতছাড়া করতে পারবেন না। আজ এতগুলো বছর ধরে তিনি এমন সুযোগ খুঁজেছেন। এই সুযোগ হাতছাড়া করা অসম্ভব। পঞ্চায়েতের রায় বদল হল। তারা প্রিয়তার কথাকে উপযুক্ত বলে ঘোষণা করল। তালুকদারদের ঠোঁটে ফুটল স্বস্তির রেখা। চিন্তিত চেহারাগুলো একে একে মলিনতা দূর করতে সক্ষম হল। এমন সময় মির্জা সাহেব বললেন, আর আমার ছেলেকে ওরা মারল, তার বিচার? পঞ্চায়েতের সর্বাপেক্ষা বয়স্ক মানুষটি বললেন, আপনি কি চান বলুন? যদি রাজি থাকেন তাহলে তালুকদারের নাতিকেও সেভাবে মারা হোক। সাইদ বলল, আমি রাজি। যদি তারা চায় আমাকেও মারতে পারে। আমি কিংবা আমার পরিবার দ্বিরুক্তি প্রকাশ করব না। ভুল যখন আমাদের তখন যে শাস্তি দেওয়া হবে তা মেনে নেব। মির্জা সাহেব হেসে বললেন, ভুল আমাদেরও ছিল। যে জেদ মনে পুষে রেখেছিলাম তা আজ তোমাদের এমন ব্যবহারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি চাই দুই পরিবারের মধ্যে থাকা দ্বন্দ্বের সমাপ্তি হোক। তালুকদার সাহেব, আমার ছেলে নাওফিলকে নিয়ে নতুন করে নিশ্চয়ই কিছু বলতে হবে না। সে আমার ছেলে হলেও আমার মতো নয়। আজ সে আবারও প্রমাণ করে দিয়েছে আমি ভুল আর সে সঠিক। তার চরিত্র, স্বভাব, আচার-আচরণ আমার পরিবারের বাকি ছেলেদের থেকে ভিন্ন। সে নরম স্বভাবের মানুষ, এসব কলহ তার পছন্দ নয়। আমি আমার নিজের সেই ছেলের জন্য আপনার এই নাতনিকে চাই। প্রিয়তার ব্যবহার, সহবত, সাহস, চরিত্র ও নম্রতা সম্পর্কে যেটা শুনেছি তা কমই শুনেছি। যদি আপনার আপত্তি না থাকে তাহলে প্রিয়তাকে আমি আমার নাওফিলের বউ করে আনতে চাই। সেই সাথে দুপরিবারের সকল দ্বন্দ্ব দূর করতে চাই। নাওফিল শব্দটি কানে আসতেই প্রিয়তা সচকিতে তাকাল। পরিচিত একটি মানুষের চেহারা ভেসে উঠল চোখে। কিন্তু তার স্বভাবচরিত্রের সঙ্গে এই নাওফিলের কোনো মিল নেই। নামটা যে কমন তাও নয়, তবে বেশি চিন্তা করে প্রিয়তা এই সুযোগ হাতছাড়া করতে চায় না। দুপরিবারের বিচ্ছেদ যতটা ধ্বংসাত্মক, মিলন ততটাই শক্তিশালী হবে। পূর্বে তাদের সম্পর্ক কেমন ছিল তা নিয়ে অনেক গল্প শুনেছে সে। তাই বরাবরই সে চেয়েছে পারিবারিক কলহ যেন ঘুচে যায়। আবারও দুটি পরিবার এক হোক। প্রিয়তা দুর্বল নয়, সে ভয় পায় না, তাই যদি মির্জাদের উদ্দেশ্য খারাপও হয়ে থাকে তবুও সে হার মানবে না। এখন শুধু দাদুর সিদ্ধান্তের অপেক্ষা। বাড়ির কারোর বিয়েতে অমত থাকার কথা নয়। সবার চেহারা দেখে মনে হচ্ছে নাওফিলের ব্যাপারে সবারই ইতিবাচক মনোভাব আছে। আজকের রটনা ও ঘটনার প্রেক্ষিতেই নাওফিলকে মারতে বাধ্য হয়েছিল সাইদ, তাই সহজেই হার মেনে ক্ষমা চেয়েছে। মানুষটি যদি ভালো হয় তাহলে প্রিয়তার আপত্তি নেই। দাদু প্রিয়তার পানে তাকিয়ে অসহায় গলায় জিজ্ঞেস করলেন, কি চাও? যেটা তুমি এতগুলো বছর চেয়ে এসেছ। আমিও সেটা চাই দাদু। বিয়ে যদি পারিবারিক দ্বন্দ্ব ঘোচায় তবে আমি রাজি। কিন্তু আমার একটি শর্ত আছে। বলো।
মেজচাচা আমার বিয়েতে উপস্থিত থাকবেন। তাকে সুরক্ষিত রাখার শর্ত। আমি বিশ্বাস করছি, তালুকদার গোষ্ঠী বিশ্বাস করে যাদের ঘরে মেয়ে পাঠাবে তারা নিশ্চয়ই আমার চাচাকে শত্রু মনে করবেন না, হত্যাকারী মনে করবেন না। আমার সুখের দিনে তাকে সশরীরে থাকার অপরাধে পুনরায় কোনো হত্যার সূত্রপাত হবে না এবং নতুন কলহের সৃষ্টি হবে না। যদি এমন হয় তবে আমি রাজি। আমার নাতনির চাওয়া পূরণ করতে পারবে তোমরা? যদি পারো তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমি কখনোই তোমাদের শত্রু মনে করিনি, আমার ছেলে যে ভুল করেছিল তার জন্য তাকেও ছাড় দেইনি, কিন্তু শুধু এটুকু চেয়েছিলাম সে বেঁচে থাকুক। কোনো বাবা চাইবে না ছেলের মৃত্যু দেখতে। তাই ওকে বাঁচাতে যতটুকু করার, করেছি। আমি আজ মন থেকে সবার সামনে বলছি, তোমার বোনের সঙ্গে যে অন্যায় করা হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। যদি তোমরা আমার প্রিয়তাকে পুত্রবধূরূপে চাও, তার সুখের দায়িত্ব নিতে পারো, তবে আমি কথা দিচ্ছি আমার ছেলে এবং নাতিরা কখনো তোমাদের সামনে অস্ত্র ধরবে না। এই রেষারেষির সমাপ্তি এখানেই আজ এই মুহূর্তে হবে। পরিবেশ গরম হয়ে উঠল। বিভিন্ন মানুষ বিদ্বেষমূলক কথা বলতে আরম্ভ করেছে। ইউনুস সাহেবের সিদ্ধান্তের মতবিরোধ করছে। বলছে, ছেলের পাপের বোঝা কমাতে নাতনিতে নরকে ঠেলে দিচ্ছে তালুকদার। এবার তালুকদার বাড়ির সবার মনেও সন্দেহ ঢুকে গেল। তারা নাওফিলকে কতটা ভরসা করতে পারে? বাবার কথায় ওঠবস করা ছেলে তাদের মেয়েকে আদৌ সুখী করতে পারবে? যতই সে ভালো হোক না কেন, তার নিজেকেই চলতে হয় সাফাওয়াত মির্জার আঙ্গুলের ইশারায়। তার বউয়ের প্রতি কোনো অবিচার হলে সে কি রুখে দাঁড়াতে পারবে? নতুন কোন্দলের আভাস পেলেন ইউনুস সাহেব। তাকে স্বার্থপরতা তকমা দেওয়া হচ্ছে, এতে তার বিন্দু মাত্র সমস্যা নেই। কিন্তু এখন বিশ্বাসের ফল প্রতারণা পাবে কিনা তা নিয়ে নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। পরে তার প্রিয় নাতনিকে কষ্ট পেতে হবে না তো? প্রিয়তা তার পরিবারের দুশ্চিন্তা কমাতে এবং নিন্দুকের জবাব দিতে রুক্ষস্বরে বলল, বিয়েটা নিতান্তই পারিবারিক বিষয়। আমাকে এখানে কথা বলতে দেখে অনেকে আমায় নির্লজ্জ বা বেয়াদব ভাবতে পারেন। কিন্তু আমি স্পষ্টবাদিতা পছন্দ করি। যে বা যারা বলছেন আমার দাদু আমাকে ভালোবাসে না, সে নিজের ফায়দার জন্য আমার বিয়ে শত্রুর ঘরে ঠিক করছে এবং আমার জন্য, আমাকে নিয়ে যারা চিন্তিত, তাদের বলছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। যদি তাদের বিশ্বাস করতে না পারি তাহলে তাদের বাড়ির বউ হওয়া সম্ভব নয়। তারা স্বেচ্ছায় চাচ্ছেন সকল দ্বন্দ্ব ভুলতে, আমাদের সুযোগ দিচ্ছেন এবং তারা সুযোগ চাচ্ছেন। আমাদের উচিত এই সুসময়ে নেতিবাচক চিন্তা না করে, আমাদের সবার জন্য ভালো চিন্তাকে প্রাধান্য দেওয়া। সাইদ বলল, তুই একটু থামো প্রিয়। আমরা আছি তো। আছো বলেই তো কথা বলতে হচ্ছে ভাইয়া। তোমাদের মনে যে বিষ ঢোকানো হচ্ছে তা তোমরা বুঝতে পারছো না। সহজ বিষয় জটিল করছো। একটা বিয়ে যদি এই দীর্ঘ বছরগুলোর দ্বন্দ্ব মেটায়, সেই বিয়েটা করে আমি মরতেও দ্বিধা করব না। এরপর সকলের উদ্দেশ্যে বলল, আমি এবং আমার দাদু বিয়েতে সম্মতি দিয়েছি। আমার এমন আদবহীন ব্যবহারের জন্য ক্ষমা করবেন। মির্জা সাহেব উঠে এসে পকেট থেকে একটা গহনার বাক্স বের করলেন। তিনি প্রস্তুত হয়েই এসেছিলেন বুঝল প্রিয়তা। গহনার বাক্সে খানদানি একজোড়া বালা আছে। এটা তার মায়ের। তিনি সেটা প্রিয়তার হাতে দিয়ে বললেন, এই খানদানি বালা আমি প্রিয়তার হাতে দিয়ে তাকে আমার পুত্রবধূর স্বীকৃতি দিলাম। আজকের পর থেকে তালুকদার ও মির্জা এক হলো। আমাদের মধ্যে আর কোনো কলহ নেই, জানিয়ে দিও সবাইকে। এরপর প্রিয়তার মাথায় হাত রেখে বললেন, তোমার মতো পুত্রবধূ পাওয়া আমার সৌভাগ্য প্রিয়তা। সুখী হও। দূর হতে নাওফিল সবটা দেখে দাঁতে দাঁত চেপে বলল, ভুল করলে মেয়ে। আমাকে না দেখে রিয়েতে রাজি হওয়া তোমার জীবনে দুর্বিষহ সময় ডেকে আনতে পারে, এটা বোঝা উচিত ছিল তোমার। এখন প্রস্তুত হও সেই সময়টার মুখোমুখি হওয়ার জন্য। তালুকদার বাড়িতে একদিকে সুখের অন্যদিকে শোকের ছা নেমে এসেছে। সুখের দিকটা মেহেকের জন্য। ওর জন্য ভালো পরিবার ও পাত্র পাওয়া গেছে, কিন্তু প্রিয়তার জন্য যে পরিবার নিশ্চিত করা হয়েছে তাদের প্রতি কতটুকু বিশ্বাস আনতে পারবে সবাই? প্রিয়তার কোলে শুয়ে একাধারে কেঁদে চলেছে মেহেক। নিজেকে দোষারোপ করছে, দুহাতে চুল টানছে, যন্ত্রণায় ছটফট করছিল মেয়েটা। প্রিয়তা তাকে অনেক কষ্টে ঠান্ডা করেছে। রাত বাজে 8টা। বিছানার ওপর অযত্নে পড়ে থাকা ফোনটায় আননোন নাম্বার থেকে দুবার কল এসেছে।
সাইলেন্ট করা ছিল বলে তখন রিসিভ করতে পারেনি প্রিয়তা। পরশু পরীক্ষা আছে, হলে কিছু না জানিয়েই চলে এসেছে সে। রুমমেট কল দিতে পারে, সে গতকাল নতুন সিম কিনেছে। হয়তো এটা তারই নতুন নাম্বার। তাকে ফোন করে নিজের জন্য নোটস রেখে দিতে বলতে হবে ভেবে কলব্যাক করে প্রিয়তা। প্রথমবার রিং বেজে বেজে কেটে গেল। দ্বিতীয়বারও তাই। মেহেক ঘুমাচ্ছে। দুপুর ধরে মেয়েটা কিছু খায়নি, কিছু খাওয়া উচিত, প্রিয়তার বানানো কেক মেহেক ফিরিয়ে দেবে না। তাই প্রিয়তা নিচে রান্নাঘরে চলে যায়। কেক বানিয়ে ফিরে এসে দেখল 3টে মিস কল। একই নাম্বার। সে কলব্যাক করতে যাবে এমন সময় পুনরায় কল আসলো। প্রিয়তা রিসিভ করে সালাম দেয়। ভরাট পুরুষালী কণ্ঠে সালামের উত্তর এলো। তবে ফোনের অপর প্রান্ত থেকে এত আওয়াজ আসছে যে প্রিয়তা সে সালামের উত্তর শোনেনি। নাম্বার অচেনা, তাই প্রিয়তা সরাসরি প্রশ্ন করে, কে কে বলছেন? এবার উত্তর এলো না। ওপাশ থেকে আসা কণ্ঠগুলোর আওয়াজ নিভে আসে। প্রিয়তা বিরক্ত হয় এবার। ওর নাম্বার খুবই কনফিডেন্সিয়াল, যে কারোর পক্ষে নাম্বার জোগাড় করা সম্ভব না। কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে নজরে আসছিল, এটা কি ওদের মধ্যে কেউ? প্রিয়তা কপট রাগ দেখানোর চেষ্টা করে ধমক দিয়ে বলে উঠল, আশ্চর্য! চুপ করে আছেন কেন? কাকে চান? দেখুন নিজের পরিচয় দিন, নয়তো। অপর পাশ থেকে গভীর কণ্ঠস্বর, নাওফিল মির্জা বলছি। আপাতত আমি আমার হবু বউ অর্থাৎ তোমাকে চাই। তোমাকে চাই। 03 সাইরা শেখ। নাওফিল মির্জা বলছি। আপাতত আমি আমার হবু বউ অর্থাৎ তোমাকে চাই। প্রিয়তা মিয়ে গেল। অপ্রস্তুত হল, সামান্য লজ্জাও পেল। লোকটার কণ্ঠে রসিকতা ভাব না থাকলেও কেন যেন এই কঠিন মেজাজের রসিকতা প্রিয়তা নিতে পারল না। নিজের নির্লজ্জ কার্যকলাপের কারণেই লজ্জাটা পাচ্ছে সে। ব্যঙ্গ করছে নাওফিল। সামনে মেহেক আছে বলে প্রিয়তা ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। এতটা সময় দুপ্রান্তেই নীরবতা ছিল। প্রিয়তা নীরবতা ভেঙে বলল, দুঃখিত। কেন? আপনি বিয়েটা করতে চান না? আমার অসাবধানতার কারণে অঘটন ঘটে গেল। তাই। তোমাকে কে বলল আমি বিয়ে করতে চাই না? গলা শুনে মনে হলো, কেন? ভুল ধারণা করেছি নাকি? পুরোপুরি ভুল নয়। বিয়ে নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি তোমাকে নিয়ে। বউ হিসেবে তোমাকে আমার পছন্দ নয়। কথাটা নিজের বাবাকে বলুন। প্রস্তাব উনি রেখেছেন। আমারও যে বিয়েতে আহামরি মতো আছে এমন নয়। এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে, সবার ভালোর জন্য। যে মেয়ে নিজের ভালো বোঝে না সে অন্যের ভালো কি বুঝবে? নাওফিল, এটা কি সত্যিই আপনি? বিস্ময় নিয়ে বলল প্রিয়তা। প্রিয়তার মুখে নিজের নাম শুনে থমকাল নাওফিল। এই তো মেয়েটা তাকে চিনেছে। এবার নিশ্চয়ই বিয়েটা সে করবে না। হ্যাঁ। আপনি কি করে ভদ্র সভ্য হন? আশ্চর্য! এখানকার মানুষ আপনাকে চিনতে এতটা ভুল করেছে? আপনার বাবা অবধি। আসলেই মানুষকে ঠকানো একটা আর্ট। আর আপনি দক্ষ আর্টিস্ট বটে। নাওফিল বিরক্তি নিয়ে বলল, কাকে ঠকিয়েছি? সবাই সত্য জানে, হ্যাঁ হয়তো অর্ধ সত্য জানে। সেটা তাদের জানার কমতি। আমার এখানে কিছু করার নেই। যাই হোক, বিয়েটা আমাদের দুজনের মতের বিরুদ্ধে না হওয়াই ভালো। কাকে ঠকিয়েছেন মনে পড়ছে না? আচ্ছা আমি মনে করিয়ে দিচ্ছি। বাংলা বিভাগ, 2য় বর্ষ, রোল নাম্বার 2। নাম অহনা রহমান। মনে পড়েছে? অহনা? ওর কথা তুমি কি করে জানলে? আর যেটা জানো সেটা যাচাই না করে সত্য ভেবে নিলে? নির্বোধ নাকি? তাহলে সত্য কি? 4 মাস প্রেম করে তাকে ইঁদুরের বিষ খেতে বাধ্য করে হসপিটালে পাঠানো, সবটা মিথ্যে? বানোয়াট? বোকা মেয়ে। পরে খোঁজ নিলে জানতে পারতে ওকে এসব করতে আমি বাধ্য করিনি। আমার আইডির অ্যাক্সেস সিয়ামের কাছে ছিল। প্রেমটা ওদের হয়েছিল, নাম আমার। আমার কার সাথে বিয়ে ঠিক হলো? চিলে কান নিয়ে গেছে শুনে কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটছে। হা হা হা। নাওফিলের হাসি শুনে প্রিয়তা রেগে গেল। নাওফিল খুব একটা সুবিধার নয় বলে পরে ব্যাপারটা নিয়ে সে তলিয়ে দেখেনি। এটা বোকামি হলেও নাওফিলের উচিত নয় এখন এভাবে মজা নেওয়া। প্রিয়তা তিতকুটে মুখে বলে, আপনি আসলেই খারাপ। হ্যাঁ, তাই এখন তোমার উচিত বিয়েটা না করা। সাহায্য আমি করব। তুমি শুধু কথা মতো চলো।
পুনরায় কোনো অশান্তি হোক তা আমি চাই না। সবটা মিটলে না হয় আলাদা পথের সন্ধান করা যাবে। ভালোভাবে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। জেদ করে বিপদ ডেকে এনো না। আমার সাথে থাকলে তুমি সুখী হবে না। আমার সুখের প্রয়োজন নেই। বিয়েটা তাহলে করবেই? হুম। পস্তাতে হবে। আর একবার ভেবে দেখো। কিছু করার নেই। রাখছি। ভালো থাকবেন। নাওফিল ফোনটা বিছানার ওপর ছুঁড়ে মারে। ক্রোধে ফেটে পড়ল সে। মেয়েটার সঙ্গে এত নরম গলায় কথা বলা উচিত হয়নি। ভেবেছিল শান্তভাবে বোঝালে বুঝবে। কিন্তু না, নাওফিলের ভদ্র স্বভাবটা কেউ নিতেই পারে না। যদি দু একটা ধমক দিত তবে হয়তো কাজ কিছুটা এগোতো। মেয়েটাকে কিভাবে বোঝাবে মির্জা বাড়ির সকলের মনে যে বিদ্বেষী ভাব আছে তা এত সহজে নির্মূল হবে না। এ বাড়ির বউ হলে কোমলতা ত্যাগ করতে হবে। এই নির্বোধ মেয়ে কি তা পারবে? পরীক্ষার পরেই বিয়ের তারিখ ঠিক করা হলো। প্রিয়তা পরদিন চলে এলো শহরে। টানা 20 দিন ধরে চলবে পরীক্ষা। নাওফিলের সঙ্গে আর কথা হয়নি। প্রিয়তা এখন তাকে নিয়ে ভেবে পরীক্ষার অবনতি করতে চায় না। এমনিতেও নাওফিল তার অপছন্দের বিষয়। তাকে নিয়ে হয়তো একটা ধারণা ভুল হয়েছে, কিন্তু বাকিগুলো? যা চোখের সামনে দেখেছে তা অস্বীকার করবে কি করে? নাওফিল মানুষটা প্রচণ্ড রাগী, বদমেজাজি, হাত চলে অত্যধিক। প্রিয়তার সামনেই তো কয়েকটাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। রাগের সময় মুখের ভাষাও চমৎকার বের হয়। তবে সে মেয়েদের সম্মান করে। তাতে কি? এক গুণে শতদোষ মাফ হতে পারে না। সে বাড়িতে ভদ্র, সভ্য থাকার নাটক করে শহরে এসে দাদাগিরি করে। তার একটা ফোনকল মানুষের জীবন দিতে যেমন পারে তেমন নিতেও পারে। মূল কথা তার রাজনীতি, প্রিয়তার রাজনীতি বিষয়টা পছন্দ নয়। তাই সে যাবৎকাল রাজনীতি শব্দটা থেকে কয়েক গজ দূরে থেকেছে। তার পরিবারের সবাইও রাজনীতির বিপক্ষে। সেখানে প্রিয়তা এক নেতাকে বিয়ে করবে এটা ভাবলেই মনোযোগ নষ্ট হচ্ছে। এরপর থেকে ভার্সিটিতে মানুষ মেহেরিন তালুকদার প্রিয়তা নামে কাউকে চিনবে না, চিনবে নাওফিলের বউ ওরফে ভাবি নামে। আসতে যেতে সালাম আর ভাবি ডাক, সামনে পেছনে চেলাপেলা, ভাবলেই মেজাজ খারাপ লাগছে। চোখ বুজে দৃশ্যটি কল্পনা করেই আঁতকে ওঠে প্রিয়তা। কি বীভৎস সে অনুভূতি! পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে বাড়ির সবাই শুভকামনা জানালো, দোয়া করল। নৌফিল যে এসব করার জন্য ফোন করবে তা কল্পনাতীত ছিল। প্রিয়তা ফোন ধরবে না করেও ধরতে হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা দিতে যাচ্ছ বললে না তো? আমার দোয়া লাগবে না? দিলে দেন, না দিলে নাই। ভালোভাবে পরীক্ষা দিও। পরে যেন শুনতে না হয় নাওফিলের হবু বউ অনার্স ফেল। হবে না। পরীক্ষা দিয়ে গেইটে দাঁড়াবে। আমি থাকব। প্রিয়তা চমকে বলল। না, আপনি কেন থাকবেন? থাকতে হবে না। আপাতত আপনাকে দেখতে চাচ্ছি না আমি। আরে দেখোই না। লাস্ট কবে দেখেছ? আই গেস মাস 2 আগে, রাইট? আমি আগের তুলনায় বেশ হ্যান্ডসাম হয়েছি। আমার চেহারা দেখলে এনার্জি পাবে। আর এভাবে না পেলে, অন্যভাবে এনার্জি দেওয়ার ব্যবস্থা করব। কি মতলবে ফোন করেছেন বলুন তো? দেখা হলে জানাবো। এখন এসব নিয়ে চিন্তা না করে পরীক্ষা দিতে যাও। মাথায় চিন্তা ঢুকিয়ে দিয়ে বলছেন যেন চিন্তা না করি, ওকে। এবার এমন কাজ করব যাতে আপনাকে চিন্তা করতে হয়। নাওফিল ফোনটা পকেটে ভরে সিয়ামকে বলল। নজর রাখিস। প্রিয়তার আশেপাশে সন্দেহজনক কাউকে দেখামাত্র জানাবি। সিয়াম বলল। তুহিন বলছিল, অপোনেন্টরা খেপেছে। তবে খোঁজ পেয়েছে ওরা আজ অ্যাকশন নাও নিতে পারে। না নিলেই ভালোই। মেয়েটাকে হারানো যাবে না। এত বছরের যুদ্ধ কেবলমাত্র ওর জন্য শান্তিতে পরিণত হতে পারে। পঞ্চায়েতের সামনে আত্মবিশ্বাস নিয়ে কথা বলা মেয়েটা এত বোকা হতে পারে না। বুঝতে পেরেছিস? জি ভাই, বুঝতে পেরেছি। সিয়াম চলে যেতেই নাওফিল বাড়ির হিডেন ক্যামেরাগুলো চেক করে। সবাই জানে নাওফিল তার বাবার বিদ্বেষভাব পছন্দ করে না, সহজে সে বিয়েটা মানবে না। তাই নাওফিল চেষ্টা করবে মেয়েটাকে ফোন করে বিয়ে ভাঙার। সেভাবেই নজর রাখা হচ্ছিল। নাওফিল অপছন্দ করে তার বাবার মনে জমে থাকা রাগবিদ্বেষকে, তালুকদারকে ক্ষতি করার একমাত্র লক্ষ্যকে। তাদের ক্ষতি করার উদ্দেশ্যে করা সকল খারাপ কাজকে।
এসব বদলানোর কেবলমাত্র একটাই উপায়, তাকে দিয়েই সবার সামনে শত্রুতার নিশ্চিহ্নতা প্রমাণ করা। যেটা ইতোমধ্যে হয়েছে বাকিটা বাড়ির বউ এসে ঠিক করতে পারবে জানে নাওফিল। প্রিয়তা মেয়েটাকে সে অপছন্দ করে না। তার কোমলতার আড়ালে থাকা কাঠিন্যময়তা নাওফিলের নজর এড়ায়নি। প্রিয়তা চাচ্ছে না তার আসল রূপ নাওফিল জানুক, নাওফিলও এজন্য তাকে জানাতে চায় না যে সে প্রিয়তাকে বুঝতে পেরেছে। প্রিয়তাকে অপছন্দের কথা বলার অর্থ বাড়িতে ঢোকার পর সে নাওফিলের সহযোগিতা পাবে না, এটা বোঝানো। যেটা প্রিয়তা বুঝেছে, কিন্তু নাওফিল কি চায় সেটাও বোধ হয় বুঝেছে মেয়েটা। তাই আজ রাগ চেপে রাখতে না পেরে সামনতালে থ্রেট করেছে। নাওফিলকে সচেতন হতে হবে। মেয়েটা ধারণার চেয়েও অতিরিক্ত বুদ্ধি রাখে। একবার যদি বোঝে নাওফিল এই পরিবার বন্ধনে ওকে সহযোগিতা করছে তাহলে পদে পদে হেনস্থা করবে। কারণ সে নাওফিলের শখের রাজনীতি একদম পছন্দ করে না। নাওফিল হতাশ গলায় বলল, ব্যাপারটা দুঃখজনক। এত ভালো মেয়ে অথচ ভালো জিনিস চেনে না, কদর করতে জানে না। পরীক্ষা শেষে নাওফিলকে ঠিক গেইটের কাছেই দেখা গেল। প্রিয়তা পেছনে ঘুরে অন্য মোড় নিলে সিয়াম এসে হাজির। সে বেশ চওড়া হাসির সাথে দাঁত বের করে সালাম দিল। ভাবি, আসসালামু আলাইকুম। তোমাকে চাই। 04 সাইরা শেখ। প্রিয়তা আশেপাশে তাকিয়ে সন্তর্পণে সালামের জবাব দিয়ে বলল, ভাইয়া, প্লিজ ভাবি ডেকে ঝামেলায় ফেলবেন না। দেখুন, ভাবি ডাক শুনে সবাই কিভাবে তাকাচ্ছে। সিয়ামও চারপাশে তাকিয়ে বলল, ডাক শুনেই ভয় পাচ্ছেন? যখন ভাইয়ের সাথে গাড়িতে উঠে যাবেন তখন তো এমনিতেও সবাই দেখবে। ইটস নর্মাল ভাবি, তারপরেও যদি কেউ কিছু বলে সেটা দেখার জন্য আমরা আছি তো। যাব মানে? কোথায় যাব? সে কি ভাই বলেনি? চাচিরা রান্না করে পাঠিয়েছেন। ভাই সেসব নিজে বয়ে এনেছে, আপনার সঙ্গে বসে খাবে বলে। আপনার ভাই এত রোমান্টিক? আগে ছিল না, এখন বোধহয় রোম্যান্টিকতা একটু একটু শিখছে। আপনি আসছেন তার জীবনে, এসবের প্রয়োজন তো পড়বেই। নয়তো আমরা ভাইপো ভাইজি পাবো কোত্থেকে? প্রিয়তা হাসার চেষ্টা করে বলল, আচ্ছা, আপনার ভাই কি আপনাদের মতোই ঠোঁটকাটা? বেশরম টাইপের? সিয়াম নাওফিলের বলা কথাটি ধরতে পারল এবার। মেয়েটা আসলেই বোকা বা ভীতু টাইপের নয়। ভাবি হিসেবে এমন মেয়েই তো প্রেফার করে সে। নয়তো তার ভাইয়ের সঙ্গে ভাবিকে মানাবে কি করে? পরপরই প্রিয়তা বলল, অহনা আপুর কি খবর? আছে ভালোই। বিয়ের চিন্তা করছি। ওর ফাইনাল এক্সামের পর। ওহ থ্যাঙ্কস ভাবি, অহনার বোকামির ব্যাপারটা গোপন রাখার জন্য। আমি গতকাল জেনেছি ওকে হসপিটালে আপনি নিয়ে গিয়েছিলেন। প্রিয়তা ইশারায় আঙ্গুল তুলে নাওফিলকে দেখিয়ে বলল, ভালো তো ওই লোকটাকে বাসতো? না, না, ভুল বোঝাবুঝি ছিল। আপনাকে আইডির কথা দেখিয়েছিল বলে ভেবেছেন ওটা ভাই। অহনা জানতো ফোনে আমিই কথা বলি। ও ভুল বোঝাবুঝি আর রাগের বশে অমন করে ফেলেছিল। প্রিয়তা ফোরন কেটে বলে, তা আপনার ফোন, আইডি নেই? পরের ফোন দিয়ে প্রেম করতে হবে কেন? তা ছিল, কিন্তু প্রথম দিকে ও আসলে ভাইকেই পছন্দ করত। আর আমি ওকে পছন্দ করতাম, তাই হালকার ওপর ঝাপসা ছলনা করে কথা বলা শুরু করি। পরে অভ্যাস হয়ে যায়, নিজের আইডিতেও যে কথা বলা যায় বলেই গেছিলাম। মানে এদিক ওদিক হয়ে গেছিল আর কি। প্রিয়তা বিরক্ত হয়ে বলে, এই ব্রেইনে কাজ করলে জীবনটাও এদিক ওদিক হয়ে যাবে। সতর্ক হন। মাথায় রাখবো ভাবি। তা উল্টো পথে হেঁটে আসলেন কেন? ভাইকে দেখেননি? নাকি তাকে দেখেই আপনি উল্টো পথে এসে? প্রিয়তা সংকুচিত স্বরে জবাব দিল, পা কোমর লেগে গিয়েছিল। তাই হেঁটে ছাড়াচ্ছিলাম। আর কিছু না। সিয়াম হেসে বলল, ওহ আচ্ছা। কথা বলতে বলতে ওরা নাওফিলের কাছে এসে পৌঁছালো। নাওফিল চোখ থেকে সানগ্লাস খুলে শার্টে গুজে রাখল। এরপর প্রিয়তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, পরীক্ষা কেমন হলো? প্রিয়তা চারপাশ দেখিয়ে রাগত স্বরে বলল, শো অফ করছেন? যাতে সবার নজরে পড়ি। তা একটু করছি। সবাইকে জানাতে হবে না কিভাবে আমাকে ফাঁদে ফেলেছ। আমি ক্ষোভ ঝাড়তে পারছি না, আমার হয়ে ওরা ঝাড়বে। চোখ মুখ কুঁচকে প্রিয়তা তিক্তস্বরে বলল, ভালো। নাওফিল শার্টের হাতা গুটিয়ে গাড়ির দরজা খুলে ধরে, দাঁড়িয়ে সামান্য কুর্নিশ করে প্রিয়তাকে ভেতরে ঢুকতে বলে। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ প্রিয়তা।
ভাবটা এমন, কুরবানির জন্য কেনা বকরির যত্ন নিচ্ছে। মোটা তাজা করে তারপর কুরবানি দেবে। এই যত্ন নাওফিল নামক মানুষটির থেকে আশা করা যায় না। এসব সত্য নাকি প্রিয়তাকে বিভ্রান্ত করার চেষ্টা? নাওফিল খানিকটা ব্যস্ত হয়ে বলল, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ম্যাডাম? গাড়ি পছন্দ না হলে রিকশা নেই? ঠান্ডা হাওয়ায় পাশাপাশি বসে প্রকৃতির স্বাদ নিতে নিতে যাব। প্রিয়তা নিরসমুখে বলল, দরকার নেই, আজকাল আমার রুচির দুর্ভিক্ষ চলছে। স্বাদ ঠিক পাচ্ছি না। প্রিয়তা গাড়িতে উঠে বসে নাওফিল পাশের সিটে বসে দরজা লক করে। এরপর সিটবেল্ট লাগিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে মৃদুস্বরে বলে, তবে আমার রুচি তারিফের যোগ্য। যা আপনি পছন্দ করেন না, করতাম না। এই তো কিছুক্ষণ আগে তোমাকে ভালো করে দেখার পর থেকে পছন্দ করতে শুরু করেছি। তোমার রূপ আমাকে টানছে ভীষণ। বিয়ে অবধি সবুর করতে দিচ্ছে না। পরীক্ষা কবে শেষ হবে? নেশা করে এসেছেন? মনে হচ্ছে না একটু বেশি ফালতু কথা বলছেন, অসভ্যদের মতো। তুমি তো জানোই আমি ভদ্র, সভ্য নই, তাহলে আমার থেকে মূলত কি আশা করছো? সভ্য প্রেমিক হয়ে প্রেমের ভিক্ষা চেয়ে বেরাবো? আজ তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। মা খাবার পাঠিয়েছে, কথা শুনে খাবারের বক্সগুলো নিয়ে সোজা হলে যাবে। দ্রুত বলুন। বিয়ে হলেও বউয়ের অধিকার পাবে না। বাড়ির বউ হতে চাচ্ছ ভালো কথা, আমার বউ হওয়ার চেষ্টা ভুল করেও করবে না। করলে তার ফল ভালো হবে না। গাড়ি থামল। প্রিয়তা গাড়ি থেকে নেমে স্বল্পস্বরে বলে উঠল, আপনার মতো প্রিন্স চার্মিং আমার পেছনে সর্বদা 10-12টা লেগেই থাকে। ঠেকা না পড়লে বিড়াল চোখী আপনাকে বিয়ে কেন? ফিরেও দেখতাম না। নিজেকে কি মনে করেন? বিশ্বের শ্রেষ্ঠ সুদর্শন? ঠিকভাবে তো হাসতেও জানেন না। চেহারা প্যাঁচার মতো থাকে, নাকটা দেখেছেন? এই খাড়া লম্বা নাক, যার তার ব্যাপারে নিজ দায়িত্বে গলাতে চলে আসে। হাইট দেখেছেন? আইফেল টাওয়ার, ব্যালেন্স ছাড়া। খালি বয়লার মুরগির মতো সাদা হয়েছেন, চেহারা সুরতে আমার পছন্দের লিস্টের আশেপাশেও নেই। তারপরও স্যাক্রিফাইস করছি সবার জন্য। বুঝেছেন? আর ওই খাবার নিয়ে গিয়ে নিজে খান, আমার পেট ভরে গেছে আপনার লেকচার শুনে। আহা! আমি নাকি ওনার বউ হওয়ার চেষ্টা করব, যত্ত সব। প্রিয়তা কথাগুলো বলে চলে আসতে লাগলে পেছনে থেকে চিৎকারের সহিত ধমক ভেসে আসে। এই, মেয়ে দাঁড়াও! ধমকের জোর এতটাই বেশি যে আশেপাশের সবাই তাকিয়ে পড়েছে। নাওফিলের চেহারায় ক্রোধের ছাপ স্পষ্ট। কপালের নীলাভ শিরাগুলো ফুলে উঠেছে। কান, নাকের ডগাসহ চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। সে গাড়ির ব্যাকসিট থেকে একটা প্যাকেট নিয়ে এসে সেটা প্রিয়তার হাতে ধরিয়ে রাগত স্বরে বলল, সোজা হলে যাবে। বক্সগুলো ফিনিশ করে পোড়ায় মন দেবে। আর নিজের বাক্যপ্রয়োগে সচেতন থাকবে। প্রতিটি বাক্যে কেঁপে ওঠে প্রিয়তা। মানুষটির কণ্ঠে যে ক্রোধের কম্পন তা প্রিয়তার সর্বাঙ্গে শিহরণ ধরিয়ে দিল। ভয় পেয়ে ভিতচোখে ফ্যালফ্যাল করে চেয়ে আছে প্রিয়তা। সেটা দেখে নাওফিল কণ্ঠের তেজ বজায় রেখে বলল, মনে থাকবে? প্রিয়তা ভয়ে ভয়ে মাথা উপরনিচ নাড়ে, মনে থাকবে। নাওফিল এবার চেহারা স্বাভাবিক করল। ভালো কথা কানে যায় না, দুটো ধমক খেয়েই সব কথা কানের ভেতর দিয়ে মাথায় ঢুকেছে। মেয়েটা ওকে ভয় পায় জেনে প্রসন্ন নাওফিল। নয়তো নিজেকে আসলেই বয়লার মুরগি মনে হতো। আচ্ছা, ও কি সত্যি বয়লার মুরগির মতো? 27 বছরের জীবনে এই প্রথম এমন কিছু শুনল সে। মেয়েটা ইচ্ছে করে ভালো ভালো পশু পাখি ছেড়ে ওকে মুরগির সাথে তুলনা করেছে। তুলনা করতে হলে বাঘের সাথে করবে, সিংহের সাথে করবে, এসব মনে না চাইলে জিরাফ, শেয়ালের সাথে করুক, তাই বলে মুরগি? শুনলেই মনে হচ্ছে মেয়েটা ওকে মুরগি বানাচ্ছে। কিন্তু মুরগি কেন? ওর তো মোরগ হওয়ার কথা। নির্বোধ মেয়ে। মোরগ মুরগির তফাতও জানে না। হলরুমে এসে পরনের ওড়না খাটে ছুঁড়ে মারল প্রিয়তা। দরজা বন্ধ করে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি ছেটাল বেশ কিছু সময় ধরে। আয়নায় নিজেকে দেখল কয়েকবার। নিজেকে ধাতস্থ করার সময় পাচ্ছে না। মানুষটার ক্রোধ আসলেই সহ্য হয় না ওর। ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে মুহূর্তেই। প্রথম দিনের দর্শন থেকে আজ অবধি এমন মুহূর্ত যেন না আসে সে চেষ্টাই সর্বদা করেছে সে। কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, তার ঘরের বউ করতে উঠে পড়ে লেগেছে নসিব।
দুনিয়ায় এত ছেলে থাকতে মির্জাদের বাড়ির জনাব সাফাওয়াতের ছেলে নাওফিলকেই হতে হলো? তুষার কিংবা মৃদুল হতে পারত না? নাওফিলই কেন? প্রিয়তা মানুষটার সাথে অন্তকলহ মেটাবে নাকি পরিবার সামলাবে? নাকি পরীক্ষা সামলাবে? এই লোক ইচ্ছে করে ওকে হেনস্থা করছে বোঝা যাচ্ছে। নিশ্চয়ই টের পেয়েছে প্রিয়তা স্বেচ্ছায় ওনাকে এড়িয়ে চলতে চেয়েছে। প্রিয়তার মতো ভীতু মেয়েকে বিয়ে করতে রাজি হলো কেন? রাজি হওয়ার তো কথা নয়। নাওফিল এত বাধ্যবাধকতা মেনে চলা মেয়েকে বউ করবে না। এতটুকু তো নাওফিলকে চেনে প্রিয়তা। তাহলে সে কি সন্দেহ করছে? যদি সত্যি সত্যি প্রিয়তাকে পছন্দ করে ফেলে? নাওফিল একদম ওর মনের মতো না। নাওফিল ও তার মেজাজ অসহ্যকর। সে কখনো প্রিয়তার চাওয়া পূরণ করতে পারবে না। প্রিয়তা যেমন চায় তেমন হতে পারবে না। প্রিয়তা মনে মনে অজস্রবার চেয়েছে বিয়েটা নাওফিল নিজে ভাঙুক। তাহলে পারিবারিক ঝামেলাও মিটে যাবে, বিয়েটাও করতে হবে না। কিন্তু মাত্র দুদিনে তার এত পরিবর্তন বোধগম্য হলো না। সে শো অফ করার মতো মানুষ নয়। শত রাগ থাকলেও প্রিয়তাকে সে বিপদে ফেলতে চাইবে না। প্রিয়তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কনফিউশনে ভরপুর একটা চলতিফিরতি সমস্যা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে প্রিয়তাকে। নিশ্চিত হয়ে বিয়েতে মতো দেওয়া উচিত ছিল। বোঝা উচিত ছিল নাওফিল নামের সাংঘাতিক মানুষ খুঁজে বের করা খুবই রেয়ার। গ্রামেরটাই শহরেরটা। ব্যাটা দম ফেলার সুযোগ দিচ্ছে না। ভেবেছিল নাওফিলকে শায়েস্তা করবে আর দেখো, ভার্সিটিতে লোক লাগিয়ে রেখেছে। এবার শান্তিতে কোথাও যেতেও পারবে না। যেখানেই যাবে ভাবির স্লোগান পাবে। প্রিয়তা ব্যালকনিতে এসে দাঁড়ল। নিচে সিয়ামের দল চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছে। প্রিয়তাকে দেখামাত্র সিয়াম হাত নাড়ল, বাকিরা তাদের বন্ধুত্বপূর্ণ আড্ডা ও শরীর কাঁপিয়ে হাসার কার্যক্রম বন্ধ করে ভদ্র সুজন হয়ে শান্তভাবে বসল। প্রিয়তা এসব দেখে হতাশ হয়ে রুমে ফিরে তিরিক্ষি মেজাজ নিয়ে আওড়াল। এ কেমন অত্যাচার? আমাকে অস্বস্তিতে ফেলে খুব মজা নিচ্ছেন তাই না? একবার সুযোগ পাই, সবকিছুর শোধ তুলব। নাওফিল দা ডেভিল। তোমাকে চাই। 05 সাইরা শেখ। পরপর 3টে পরীক্ষা শেষে নাওফিল আবার এসেছে। তবে এবার প্রিয়তার কাছে বা সামনে নয় বরং ক্যান্টিনে তার বিচার সভা বসেছে। তিনি প্রধান বিচারক। সবাই ভিড় জমিয়েছে সেখানে। প্রিয়তা পা টিপে টিপে কৌতূহলী মন নিয়ে সেখানে গেল। টেবিলের সামনে একজন নতজানু হয়ে বসে আছে। তার সামনের চেয়ারে বসে আছেন খলনায়করূপী নায়ক সাহেব নাওফিল। কপাল বেয়ে ঘাম ঝরছে, চেয়ারের সঙ্গে ঝুলিয়ে রাখা তার লেদারের জ্যাকেটটি, শার্টের হাতা গোটানো। বাহাত চিরুনির মতো চুলে চালান করতেই তার প্রশস্ত কপাল নজর এলো। সেখানে ছোট একটা কাটা দাগ আছে। ঘর্মাক্ত হাতটা বেশ আকর্ষণীয় লাগছে, সঙ্গে ব্যায়ামপুষ্ট শরীর। প্রিয়তা মেনে নিল জনাব নাওফিল মির্জা বেশ সুদর্শন পুরুষ। প্রিয়তার চোখ চতুর্দিকে পড়তেই দেখল কয়েকটা মেয়ে হা করে চেয়ে আছে। ক্যান্টিনে আসার সময় মেয়েদের মুখে নাওফিল নামটা শুনতে শুনতেই এসেছে সে, আজ স্বচক্ষে দেখবে লোকটা কিভাবে বিচার করে। রূপদর্শনেই তো অর্ধেক দর্শক তার ভক্ত হয়ে যায়, আদৌ সঠিক বিচার করে তো? যে ছেলেটাকে ধরে আনা হয়েছে সে মেয়েদের ছবি নিয়ে অশালীন ভিডিও বানায়। পরে সেসব দিয়ে ব্ল্যাকমেইল করে। তুহিনরা ভালোমতো শায়েস্তা করেছে তবুও ফোনের পাসওয়ার্ড বলেনি। ভেতরের সকল ডেটা ডিলিট করতে হবে, অন্য কোথাও ডেটা থাকলে সেটাও মুছতে হবে, তাই সবাই নাওফিলকে অনুরোধ করেছে আসার জন্য। প্রিয়তা চোখমুখ কুঁচকে বলল, ক্রাইম করেছে পুলিশ ডেকে ধরিয়ে দিলেই তো হয়। ওনাকে ডেকে দাম বাড়ানোর কি আছে? পাশ থেকে এক মেয়ে বলল, পুলিশে দিলে লাভ হবে না। আগে দুবার জেলে গেছে, ফিরে এসে আবারও শুরু করেছে এসব। ওহ, নাওফিল শান্তস্বরে বলল, তোর পছন্দের ফিল্ম, আমার হাতে এখনো সবগুলো এসে পৌঁছায়নি, এখানে 3-4টা আছে। তোর দুটো বোনের, ভাবির আর মায়ের। আগে তুই দেখ, তারপর তোর ফোন দিয়ে যেভাবে বাকিদের ভিডিও পোস্ট করিস সেভাবে পোস্ট করা হবে। সিয়াম, হ্যাকার ডেকেছিস না? সিয়াম তাল মেলাল। জি ভাই, আসছে। রাস্তায় আছে। আচ্ছা, ওকে দেখা ওগুলো। কিন্তু খবরদার তুই নিজে দেখবি না। নয়তো তোর গার্লফ্রেন্ড আবার হসপিটালে যাবে আর দোষ হবে আমার। সবাই হেসে উঠল। অহনা নিজেও হাসছে। প্রিয়তার ব্যাপারটা ভালো লাগলো না। যে বা যারা এগুলো দেখে বা বানায় তাদের কাছে চেহারা আসলেই গুরুত্ব পায়।
হয়তো তারও সম্মান যাওয়ার ভয় আছে, কিন্তু সে জানে যে নাওফিলের মতো মানুষ এমন কাজ করবে না, যতই ভয় দেখাক না কেন। ছেলেটা পাসওয়ার্ড বলল। নাওফিল ভিডিও বন্ধ করতে বলে তুহিনকে সকল ডেটা ডিলিট করতে বলল। প্রিয়তা ভ্রু কুঁচকে বলল, ইজি ট্রিক্স। উচিত ছিল ছেলেটার চোখ উপড়ে ফেলা, আর হাত কেটে ফেলা, যাতে দ্বিতীয়বার এসব করার সুযোগ না পায়। পাশের মেয়েটা অবাক হয়ে বলল, তুমি একটু আগে এসেছো না? প্রিয়তা সায় দিয়ে বলে, হ্যাঁ। কেন? নাওফিল ভাই এই সেইম কথা বলেছে। ভিডিওগুলো দেখিয়ে পোস্ট করে ওর চোখ উপড়ে ফেলবে আর হাত কেটে ফেলবে। প্রিয়তা আঁতকে উঠে বলল, কি সাংঘাতিক কথাবার্তা। কেউ কিছু বলবে না এমন করলে? না, কেন বলবে? ও যা করেছে তার জন্য এটা তো খুবই কম। ওকে তো আরো শাস্তি দেওয়া উচিত। ওর জন্য দুটো মেয়ে সুইসাইড করেছে। তাহলে ঠিক আছে, আইনের আওতায় এনে এসব কাজ করলে ভালো হয়। বেআইনিভাবে করলে হিসেব দেওয়ার ব্যাপার আছে। এতগুলো চোখ, এতগুলো সাক্ষী। মুখ খুললেই নাওফিল সাহেব টাটা বাই বাই। তুমি কি নতুন? না তো, এবার থার্ড ইয়ারে। কেন বলো তো? তাহলে এটা জানো না, নাওফিল ভাইয়ের ইশারায় অনেক কিছু হয়। ওনার চুলো বাঁকা করতে পারবে না কেউ। ওনার এত পাওয়ার। গত 7 বছর ধরে এই ভার্সিটিতে পলিটিক্স করছে। বাইরে অনেক নামডাকও আছে। আর দেখো উনি কি কিউট। একদম বাচ্চাদের মতো। কে বলবে উনি এত ডেঞ্জারাস? প্রিয়তা সরু চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, বাচ্চাদের মতো? যে কোনো সময় বাচ্চার বাপ হয়ে যাবে। আর কিউট? এই চেহারা কিউট? দেখে তো লাভা মনে হয়, অনর্গল আগুন ঝরছে। এর মধ্যেই সিয়াম নাওফিলের কানে প্রিয়তার উপস্থিতির খবর জানালো। শোনামাত্র নাওফিল প্রিয়তার দিকে তাকায়। সঙ্গে সঙ্গে সমস্বরে কয়েক তরুণীর চাপা কণ্ঠ। এদিকে তাকিয়েছে। কে তাকিয়েছে? প্রিয়তা দেখার জন্য সামনে তাকাতেই দেখল নাওফিল চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। প্রিয়তা সে দৃষ্টির পরোয়া না করে পাশের মেয়েটার সঙ্গে কথা বলায় ব্যস্ত। কথায় কথায় জানতে পারে তারা ব্যাচমেট, কিন্তু ডিফারেন্ট ডিসিপ্লিনের। আস্তে আস্তে দেখা গেল নাওফিলের রাগ কমে আসছে। যথাসম্ভব নিজেকে শান্ত করে, পরবর্তী নির্দেশ দিয়ে জ্যাকেট নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল সে। কয়েক মুহূর্ত বাদে প্রিয়তার ফোনে কল আসে। অপরিচিত নাম্বার। প্রিয়তা রিসিভ করে স্বভাবসুলভ ভাবেই সালাম দিয়ে প্রশ্ন করে, কে বলছেন? 3 মিনিট সময় দিলাম, দ্রুত আমার কাছে আসো। ভার্সিটির পেছনে গাড়ি নিয়ে অপেক্ষা করছি। 3 মিনিট? আমি কি ট্রেন নাকি? অন্তত 5-6 মিনিট দিন। 2 মিনিট 53 সেকেন্ড। প্রিয়তা ফোন না কেটেই দৌড় লাগালো। পাশের মেয়েগুলো জিজ্ঞেস করে সে দৌড়ে কোথায় যাচ্ছে, প্রিয়তা বলার সুযোগ পেল না। শুধু বলল, এক সিংহের গুহায় যদি সত্য বলতে পারত তাহলে মেয়েগুলো জানত তাদের প্রিন্স চার্মিং একজন অপ্রেসর। রীতিমতো মানুষকে ডেকে নিয়ে টর্চার করে, হোক সেটা মেন্টালি, টর্চার তো টর্চারই হয়। ওদিকে ফোনের ওপাশ থেকে উত্তর শুনে হাসল নাওফিল। জাক মুরগি থেকে এক ধমকেই সিংহে উঠে এসেছে তার পদ। এই পদগৌরব হারানো যাবে না। প্রিয়তা এলো 4 মিনিট 57 সেকেন্ড পরে। এসেই গাড়িতে হেলান দিয়ে হাঁপাচ্ছে সে। এদিকে তেমন কেউ নেই, 2-1 পথচারী ছাড়া। নাওফিল কোল্ডড্রিঙ্ক এগিয়ে দিয়ে বলল, 1 মিনিট 57 সেকেন্ড লেট। নেক্সট টাইম সময়ের সাথে আসার ব্যবস্থাও করে দেবেন। মানে কোলে চড়তে চাচ্ছ? আশ্চর্য। এত ভালো ভালো মানুষ রেখে আপনার কোলে চড়তে চাইব কেন? কারণ অ্যাকুরেট টাইম বলা ও কাজটা শেষ করা কেবলমাত্র আমার পক্ষে সম্ভব। এখন গাড়ি ঘোড়া তো সাথে নিয়ে ঘুরতে পারবে না, তাদের তো আর কূটনীতি দিয়ে বাঁধনি, বেঁধেছ তো আমাকে। তাই যত জ্বালা সব আমার। বিয়েটা নাকচ করে দিলেই তো মিটে যায়। হ্যাঁ, পরে যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। নিজের তো বাড়ি নেই, বরের বাড়ি গিয়ে উঠবে। আমি কোথায় যাব? আপনারও তো ফ্যান ফলোয়ার কম না, যে কারোর বাড়ি ঠাঁই পেয়ে যাবেন। তুমি দেখছি আমাকে ক্যারেক্টারলেস হওয়ার জ্ঞান দিচ্ছ। আরে নামে হলেও তো হবুস্বামী হই। এই টুকু সম্মান তো আমার প্রাপ্য। নিজে এমন করে বলছেন, একটু পরেই গিরগিটির মতো রং বদলে বলবেন, তোমাকে আমার পছন্দ না, বউ হওয়ার চেষ্টা করো না ব্লা ব্লা ব্লা। নাওফিল রাগে কিরমির করে উঠল। তুমি ভালো কথার মেয়ে নও।
তোমাকে বলেছিলাম শব্দপ্রয়োগে সচেতন হতে, পরীক্ষা শেষে সোজা হলে ফিরতে। ক্যান্টিনে কি করছিলে? কেন গিয়েছিলে? প্রিয়তা চুপসে গেল। গিরগিটি তার আসল রূপ দেখিয়ে দিল। তাই আমতা আমতা করে বলল, দেখতে। কি দেখতে? দেখতে না, খেতে। খেতে গিয়েছিলাম। নাওফিল এবার নিজেকে স্বাভাবিক করে নরমসুরে বলল, খেয়েছ? সুযোগ দিয়েছেন? নাওফিল গাড়ির দরজা খুলে বলল, চলো। আমিও খাইনি। প্রিয়তা ছ্যাতো করে উঠল, আপনার সাথে কেন যাব? আমার টাকার অভাব আছে। নিজে কিনে খেতে পারি না। আপনার টাকার খাবার আমার হজম হবে না। তাই আমি যাব না। ইজ ইট ক্লিয়ার? নাওফিল প্রিয়তাকে জোর করে টেনে গাড়ির ভেতরে বসিয়ে বলল, ওকে। আমি খাবো, তুমি বসে বসে দেখবে। খেতে হবে না। কিন্তু এই মুহূর্তে তুমি আমার সঙ্গেই যাবে। নো মোর ওয়ার্ডস প্রিয়। চুপচাপ বসো। গাড়ি চলছে আপনগতিতে। ভেতরে পিনপতন নীরবতা। প্রিয়তার এমন নীরব পরিবেশ ভালো লাগে না। নাওফিল স্পিড বাড়িয়ে দিল, ধীরে ধীরে তা বেড়েই চলেছে। এবার ভয় পেল প্রিয়তা। গাড়ির বেগের সাথে ভয়ের, চিন্তার বেগও বাড়ছে। চুপ থাকতে না পেরে সে বলেই বসল, মাথা খারাপ হয়ে গেছে? স্পিড কমান। তোমার জন্য রাগ হচ্ছে। আমার রাগ বাড়লে স্পিড কমিয়ে গাড়ি চালাতে পারি না। যদি রাগ কমাতে পারো তাহলে স্পিড কমবে। নয়তো আজ কিছু একটা ঘটে যাবে। প্রিয়তা দ্রুত সিটবেল্ট চেপে ধরল। কিছু ঘটবে মানে? আমি এত দ্রুত, আর আপনার কারণে একদমই মরতে চাই না। স্পিড বাড়ছে। নাওফিলের চেহারাও আগের তুলনায় শক্ত হলো প্রিয়তার কথা শুনে। সেটা লক্ষ্য করে প্রিয়তা চেঁচিয়ে উঠল, কি করলে রাগ কমবে? দ্রুত বলুন। এমন কিছু বলো বা করো যা শুনলে, দেখলে রাগ বাড়বে না। প্রিয়তা কাঁপতে কাঁপতে বলে, স্পিড একটু কমান। গান শোনাবো। ভয় তো কথাই বের হচ্ছে না, গলা দিয়ে গান কি করে বের হবে? কমান স্পিড। স্পিড একটু কমে আসতেই প্রিয়তা সোজা হয়ে বসে জোরে জোরে শ্বাস নেয়। এরপর রক্তচক্ষু নিক্ষেপ করে নাওফিলের পানে। নাওফিল তৎক্ষণাৎ বলল, চোখ রাঙাচ্ছ? গুড। এতে রাগ তরতর করে বাড়বে মনে হচ্ছে। নাইস ট্রাই। না, না, সরি, সরি। প্রিয়তা নিজেকে সামলে, শান্ত করে, গলা ছেড়ে গাইতে আরম্ভ করল। মিউজিক্যাল নোট আমি তোমার বিরহে রহিব বিলীন। তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। যদি আরকারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও, তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। মিউজিক্যাল নোট। তোমাকে চাই। 06। সাইরা শেখ। প্রাক্তনকে ডেডিকেট করে গাইলে নাকি? এত দুঃখ কেন গলায়? গাড়ির স্পিড কমে এসেছে দেখে প্রিয়তা দুশ্চিন্তামুক্ত হল। নাওফিলের কথাটা তার কর্ণকুহরে পৌঁছায়নি। সে নিশ্চিন্তে সিটে মাথা লাগিয়ে দিয়ে বুক ভরে শ্বাস নিচ্ছে। নাওফিল উত্তর না পেয়ে মেয়েটার দিকে তাকাল। তাকে শান্তিতে বসে থাকতে দেখে যেন সহ্য হলো না। কাঠখোট্টা গলায় প্রশ্ন করল, তাহলে মনে মনে এসব চাও? প্রিয়তার বেখেয়ালি পাল্টা প্রশ্ন, হো। কোন সব? তোমারও পরানো যাহা চায়, আমি তাই। প্রিয়তা তীব্র প্রতিবাদ জানিয়ে তার বাক্যের বিরোধিতা করে বলল, একদম না। ইটস জাস্ট অ্যা সং, নাথিং মোর মিস্টার নাওফিল। ওকে বুঝেছি। এত হাইপার হওয়ার কি আছে? নাকি গিল্টি ফিল করছো সত্য ধরে ফেলেছি বলে? আপনাকে চাওয়ার থেকে আমি সারাজীবন অবিবাহিত থাকা প্রেফার করব। নাওফিল দুষ্টু হেসে বলল, যাহ, মিথ্যে বলছো, আমি অতটাও খারাপ না। প্রিয়তা কটমটে ভাব নিয়ে তাকায়। লোকটা রসিকতা করছে নাকি গতবারের মতো চেঁচানোর সুযোগ খুঁজছে? এভাবে প্রথম দিকে নরম স্বরে মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে, শেষ করে অপমানজনক বাক্য ও ধমকে। স্বভাব তার এতটাই খারাপ। পরিচিত একটা রেস্তোরাঁর সামনে এসে থামল গাড়িটি। এখানকার গরুর মাংসের সুনাম গোটা শহরে ছড়িয়ে আছে। বেশ কয়েকবার বন্ধুদের সঙ্গে এখানে এসেছে প্রিয়তা, কিন্তু আজ যেতে ইচ্ছে করছে না। নাওফিল গাড়ি থেকে প্রিয়তাকে নামিয়ে ভেতরে যেতে বলল। সে গাড়ি পার্ক করে আসছে। তার কথামতো প্রিয়তা ভেতরে ঢুকলেও ঠিক কোথায় যাবে বুঝতে পারছে না।
দোতলার রেস্তোরাঁয় নাকি তিনতলার রেস্তোরাঁয়? নাওফিল কয়েক মুহূর্তের মধ্যে চলে এলো। প্রিয়তার নরম হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে বলল, তোমার সব কাজ থেমে থেমে করার হ্যাবিট আছে নাকি? দ্রুত এসো। প্রিয়তা হাত ঝাড়া দিতেই নাওফিল আরো শক্ত করে ধরে বসল হাতটি। আশেপাশের মানুষ দেখছে, কোনো ধরনের সিন ক্রিয়েট করা উচিত হবে না। তাই এবার আর বাদ সাধল না প্রিয়তা, চুপচাপ নাওফিলের সঙ্গে হাঁটতে থাকল। তিনতলার পরিচিত রেস্তোরাঁয় সকলে পরিচিত হওয়ায় কিছুটা হেনস্থাও হতে হলো। সবাই এসে শুভকামনা জানাচ্ছে। এক কাস্টমার সম্ভবত নাওফিলের পরিচিত, সে এসে বলেই বসল, ভাবি জিতছেন। একটা গোপন কথা বলি, এতগুলো বছর ধরে ভাইকে চিনি, আপনার আগে আর কাউকে ভাই এখানে আনেনি, ক্যাম্পাসেও কোনো মেয়েঘটিত ঘটনা ঘটেনি, 4 বছর ভাইয়ের সাথে কাটিয়েছি, সব মেয়েকে ভাই মাছি তাড়ানোর মতো তাড়িয়েছে। আর তখন লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল প্রিয়তার। নাওফিল গলা খাকড়ি দেওয়ায় ছেলেটা চলে যায়। মুখোমুখি বসেছে দুজন। খাবার অর্ডার করে নাওফিল। ভাত, মাংস, বোরহানি, বিরিয়ানি। প্রিয়তা চোখমুখ কুঁচকে বসে আছে। খাবার এলে নাওফিল একাই খেতে শুরু করে। মাঝে মধ্যে অবশ্য প্রিয়তার দিকে তাকাচ্ছে কিন্তু তাকে খেতে বলছে না। প্রিয়তা শেষে রাগ করে নিজেই খেতে শুরু করল। সে স্বেচ্ছায় আসেনি, তাকে জোর করে আনা হয়েছে। নয়তো সে এখন নিজের রুমে বসে ঠিকই পেটের ক্ষুধা মেটাতে পারত। কারোর বলার জন্য অপেক্ষা করতে হতো না। নাওফিল সবটা দেখেও নির্বিকার। প্রিয়তাকে কিছু বলার জন্য ডেকে এনেছে সে। ক্যান্টিনে প্রিয়তাকে দেখে আজ প্রথমবারের মতো ঘাবড়ে গিয়েছিল নাওফিল। যেটা সে কখনো চায়নি। মেয়েটা ওর জীবনের সাথে জুড়ে নানা পরিবর্তন দেখা দিচ্ছে। ইদানিং মেয়েটার জন্য বেশ চিন্তা হচ্ছে, রাতদিন মেয়েটার পাহারায় সিয়ামদের রাখলেও নিজের চোখে না দেখলে মনের ভেতর কেমন তোলপাড় শুরু হচ্ছে। তবে কথা বলার বিষয় এটা নয়। বিষয়টা তার ফুফু ও প্রিয়তার মেজচাচাকে নিয়ে। এটার দীর্ঘ তদন্ত করেছে নাওফিল, প্রিয়তা কতটুকু জানে সেটাও জানতে হবে। ও বাড়িতে কে কতটুকু জানে সেটা বুঝতে হবে। দুবাড়িতে কে বা কারা বিষ ঢালছে তা শনাক্ত করতে হবে। ক্ষুদ্র একটা বিষয় নিয়ে এমন রক্তক্ষয়ী যুদ্ধ হওয়াটা কাকতালীয় ব্যাপার না। এই রেষারেষি ততদিন নির্মূল হবে না যতদিন না এরা নির্মূল হয়। গ্রামে তেমন না থাকার কারণে নাওফিল সকল তথ্য থেকে বেখেয়াল ছিল। কিন্তু প্রিয়তা গ্রামেই, বাড়িতে থাকত। তার কাছে কোনো না কোনো তথ্য নিশ্চয়ই থাকবে। খাওয়া শেষে টেবিল পরিষ্কার করে 2 গ্লাস পানীয় দিয়ে গেল ছেলেটা। পানীয় অতিরিক্ত ঠান্ডা হওয়ায় প্রিয়তা এক চুমুক পান করে রেখে দিল। নাওফিল পুনরায় ছেলেটিকে ডেকে নর্মাল পানীয় আনতে বলে। এবার প্রিয়তা পানীয় পান করে নাওফিলের দিকে তাকায়। সে চেয়ারে হেলান দিয়ে বুকের ওপর দুহাত গুজে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে অপেক্ষা করছে প্রিয়তার খাওয়া শেষ হওয়ার। মুখভঙ্গি তার বেশ গম্ভীর। গুরুত্বপূর্ণ কিছু বলবে নিশ্চয়ই। নাওফিল টিস্যু এগিয়ে দিয়ে বলল, নতুন গোফটা মুছে ফেলো। প্রিয়তা ভ্রুকুটি করে তাকায়। নাওফিল হেসে বলল, সব সময় কুচকানো চোখমুখের এক্সপ্রেশন কেন দাও? এত সুন্দর চেহারা, কোথায় ভালো ভালো এক্সপ্রেশন দেবে, তা না। আপনার সামনে ভালো এক্সপ্রেশন আসে না। নাওফিল ক্রুদ্ধ চোখে তাকায়। প্রিয়তা তৎক্ষণাৎ বলে, আপনারও তো একটাই এক্সপ্রেশন, কিছু হলেই রাগে চেহারা লাল হয়ে যায়। দেখে মনে হয় অনায়াসে সামনের মানুষটিকে কাঁচা চিবিয়ে খেতে পারবেন। তোমাকে চিবিয়ে খেতে হলে খাওয়ার উপযোগী করে তবে খাবো। চিন্তা করো না, উপযুক্ত হওয়ার পর্যাপ্ত সময় পাবে। প্রিয়তা মুখ বাঁকাল। নাওফিল সরাসরি মূল প্রসঙ্গে চলে আসে। আমার ফুপি তোমার চাচার জন্য আত্মহত্যা করেনি প্রিয়। জানি। চাচ্চু বলেছে আমাকে। আপনার ফুপি অন্য একজনকে পছন্দ করতেন। বাড়ি থেকে তাদের দুজনকে পারিবারিকভাবে বিয়ে দিয়ে দাদুরা দুপরিবারের সম্পর্ক গভীর করতে চেয়েছিলেন। তাই চাচ্চু আর আপনার ফুপি প্ল্যান করে বিয়ে ভাঙার চেষ্টা করে। প্রথম দুটি প্ল্যান ব্যর্থ হয়। শেষের প্ল্যান ছিল, চাচ্চু মেজচাচিকে বিয়ে করবে আর পাত্রের অভাবে যখন হৈহৈ পড়ে যাবে তখন আপনার ফুপির প্রেমিক সিনেম্যাটিকভাবে বিয়ের প্রস্তাব দিবেন। আগেকার মানুষ দারুণ স্মার্ট ছিল। আমি এমন টাইপের একটা সিনেমাও দেখেছি মনে হয়। প্ল্যান মোতাবেক চাচ্চু বিয়ে করে এসে আপনার ফুপির আত্মহত্যার কথা জানতে পারে। সবাই সরাসরি চাচ্চুকে দোষারোপ করে, ঘটনার সত্যতা জানার পরিবর্তে।
ব্যাস কাহিনী এখান থেকেই শুরু। দিনের পর দিন মানুষের ছলাপরামর্শ তাদের ক্রোধ ও প্রতিশোধের আগুনে ঘিয়ের ন্যায় পড়েছে আর দাউদাউ করে জ্বলেছে। আমি বুঝি না এই দুই পরিবারের ভালোয় এত দ্রুত নজর লেগে গেল কেন? যতটা গল্প শুনেছি তার কিছুই দেখতে পেলাম না। তবে কথা হচ্ছে আমি গ্রামে থাকতে আপনাকে দেখিনি কারণ আপনি শহরে থাকতেন, কিন্তু আপনি নিশ্চয়ই আমাকে দেখেছেন, তবুও আপনার জন্য ভার্সিটিতে এসেই র‍্যাগ খেতে হলো কেন? আপনি না দুধে ধোয়া তুলসী পাতা? জানেন সেই র‍্যাগের জের এখনো আমাকে বয়ে বেড়াতে হয়? আমার ক্লাসমেটরা হচ্ছে আপনার চামচা, সুযোগ পেলেই আমাকে আস্ত গিলে খেতে আসে। একে তো এসব ঝামেলা, তার উপর নতুন করে আপনি জ্বালাতন শুরু করেছেন। ট্রাস্ট মি, পরিবারের খাতিরে বিয়েটা করতে চাচ্ছি। প্রয়োজন পড়লে আমরা ডিভোর্স নিয়ে নেব যখন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভার্সিটিতে এসে আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, প্লিজ। নাওফিল অবাক হয়ে বলল, তোমাকে কখন র‍্যাগ দিলাম? আমাকে দিয়ে গান গাইয়েছিলেন মনে নেই? তাও দুবার। কতজনকে ধরেই তো গান শুনেছে তুহিনরা। তুমিও ছিলে, খেয়াল করিনি। তাছাড়া গ্রামে থাকাকালে তোমায় আমি দেখেছি বলে মনে পড়ছে না। বাড়ি থেকে বের হও না বোধ হয়, নয়তো মেহেকদের সাথে তোমায় ঠিক দেখতে পেতাম। 1 মিনিট মনে পড়েছে, মাথায় ঘোমটা টানা মুরব্বিটা তুমি ছিলে? হ্যাঁ, যাকে লম্বা সালাম দিয়েছিলেন আপনি। আমি প্রত্যুত্তরে সালামের জবাব দিয়ে বলেছিলাম, দীর্ঘজীবী হও বাছা। নাওফিল হেসে বলল, অলমোস্ট 18 বছর গ্রামে থাকার পর পরিচিত হলাম বিয়ের ঘটনায়, অবিশ্বাস্য ব্যাপার। তারপর বলো, কেমন লাগছে এমন হ্যান্ডসাম বর পেয়ে? ডিটেইলে অনুভূতি জানাও। জঘন্য। সেইম টু ইউ। দেখো, মানুষ হিসেবে আমার যেটা করা উচিত ছিল, মানবিকতার খাতিরে সেটুকু করেছি। বারবার সাবধান করার পরও বিয়েটা যখন করবে তখন কি আর করার? ফুপিদের ঝামেলাটা সমঝোতার সঙ্গে সমাধান করতে দুজনেরই একে অপরের সহযোগিতা প্রয়োজন। আজকের পর থেকে কোনরূপ বিবাদ না করে নতুন করে সবটা শুরু করতে চাচ্ছি। তোমার কি মতামত? আপনি ভালো হলে আমাকেও ভালো পাবেন, আর খারাপ হলে কি করবে তুমি? প্রিয়তা তেতে উঠে বলল, দেখেছেন দেখেছেন কেমন স্বভাব আপনার? আপনার সাথে সমঝোতা আসলেই সম্ভব? তোমার কথার ধরন দেখেছ? পাক্কা ঝগড়ুটে মেয়ে। আমি সমঝোতা করার কথা বলেছি, তুমি কি বলেছ? আমি ভালো হলে তোমাকে ভালো পাবো, এসব কেমন কথা? ওকে, আমি সরি। ঠিক আছে। নাওফিল কোল্ডড্রিঙ্কসে গলা ভিজিয়ে ঠোঁট টিপে স্বল্প স্বরে বলল, গুড গার্ল। প্রিয়তাকে হলে পৌঁছে দেয় নাওফিল। প্রিয়তা গাড়ি থেকে নামার আগে নাওফিল কোমলস্বরে বলল, যেহেতু আমাদের মাঝে সমঝোতা এসেছে, সুতরাং ভীতু হওয়ার যে অভিনয়টা করছো, সব জেনেও না জানার ভান করছো, এড়িয়ে চলছো, অনর্থক আলাপে আমায় ব্যস্ত রাখছো, এসব বন্ধ করা উচিত। প্রিয়তা শব্দ করে গাড়ির দরজা লাগিয়ে বলল, মেলোড্রামা আমি আপনার থেকেই শিখেছি। তবে এই বিষয়ে আপনার সঙ্গে একমত আমি, পরিবারের জন্য আপনার সঙ্গী হতেও রাজি। তাই আমি যেমন এবার তেমনই দেখবেন, আশা করছি খুব একটা হতাশ হবেন না। আসছি। নাওফিল হেসে উঠল। প্রিয়তা চোখের আড়াল হতেই নাওফিল চেহারা গম্ভীর করে স্টিয়ারিংয়ে হাত ঘুরিয়ে বলল, পুরোটা কেন বললে না প্রিয়? আমাকে সাহায্য করতে চাইছো না, নাকি বিশ্বাস করতে পারছো না? অথচ আমি তোমার বলা প্রতিটা অর্ধসত্যও বিশ্বাস করতে শুরু করেছি। এটা অনুচিত প্রিয়। তবে সঙ্গ পেতে সব সহ্য করে নেব। তোমাকে চাই। 07 সাইরা শেখ। পরশু মেহেকের বিয়ে। প্রিয়তার বিয়ে আরও কিছুদিন পর আলাদাভাবে দিতে চেয়েছিলেন ইউনুস সাহেব, কিন্তু সাফাওয়াত সাহেব যত দ্রুত সম্ভব পুত্রবধূকে নিজের বাড়িতে নিয়ে যেতে চান। আনুষ্ঠানিক বিয়ে পরে হলেও চলবে। আপাতত কলমা দিয়ে ঘরোয়াভাবে বিয়ে হোক নাওফিল ও প্রিয়তার। সবাই এই প্রস্তাবে রাজি হয়েছে। আজ নাওফিলদের সাথে বিয়ের শপিং করতে যাবে ওরা। প্রিয়তা, মেহেক, নাওফিল, সাইদ ও মৃদুল নাওফিলের গাড়িতে বসেছে। পেছনের দুটো গাড়িতে বাকিরা। পুরো পথ গাড়িতে কবরস্থানের মতো নীরবতা বিরাজ করেছে, মৃদুল ও সাইদের মধ্যকার দ্বন্দ্বের কারণে। বাকিরা সেটা পুনরায় আরম্ভের সুযোগ দিতে চায়নি। শাড়ির দোকানে বসে শাড়ি দেখছে প্রিয়তা। নাওফিলের এসব কেনাকাটার অধ্যায় পছন্দ না। মহিলা মানুষ, 10 দোকান ঘুরে দুটো জিনিস পছন্দ করে, সেটার দরকষাকষি করে 2 ঘন্টা ধরে।
এটা চরম বিরক্তিকর বলে ধারণা নাওফিলের। গরম পড়তে শুরু করেছে। এত মানুষের ভিড়ে গরমে নাভিশ্বাস উঠে যাচ্ছে প্রিয়তা ও মেহেকের। দুই বোন কোনোরকম টুলের ওপর বসে দোয়া করছে দ্রুত এসব শপিং শেষ হওয়ার। 3.5 ঘন্টা পর সবার সবকিছু কেনা শেষ। এবার বর ও বধূর পোশাক কেনার পালা। নাওফিলের অনুপস্থিতিতে সেই কাজ আটকে ছিল। নাওফিল এসে ফেরার তাড়া দিলে তার মা নাজনীন বেগম বললেন, প্রিয়তার শাড়ি, লাহেঙ্গা পছন্দ করে দে। তোরটা ওর পছন্দমতো হবে। ওর পছন্দের জিনিস নাও। যে পরবে সে ভালো বলতে পারবে তার জন্য কোনটা বেটার। বিয়ের দিন যে শাড়ি বা লাহেঙ্গা পরবে সেটা বাদে প্রিয়তা সব নিজের পছন্দানুযায়ী কিনবে। তোর দাদির হুকুম, একে অপরের বিয়ের পোশাক তোরা নিজেরা বেছে দিবি। নাওফিল প্রিয়তার পাশে বসে ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, কিছু পছন্দ হয়েছে? আপনার মনে হয় আমার চয়েস ভালো? অবশ্যই, না হলে আমাকে বেছে নিতে না। তুমি খাঁটি রত্ন চেনো। জলদি আমার জন্য পাঞ্জাবি পছন্দ করো। রং? হোয়াইট। ওকে। নাওফিলের জন্য সাদা পাঞ্জাবির কালেকশন দেখানো হচ্ছে। নাওফিল দোকানের মালিককে ডেকে বিয়ের ম্যাচিং আউটফিট দেখাতে বলল, সবার আড়ালে এবং তা আলাদা আলাদা ভাবে। প্রিয়তা সেটা লক্ষ্য করে বলল, ম্যাচড কেন? আপনার বোনেরা এটা পছন্দ করবে না। আপনাকে ভুল বুঝবে। এই মিথ্যা সম্পর্কের জন্য নিজের মূল্যবান সম্পর্কগুলো নষ্ট করবেন না। নাওফিল শুনল না। ফন্দিফিকির খাটিয়ে দোকানের সবথেকে সুন্দর পাঞ্জাবি শাড়ি, শেরওয়ানি ও লাহেঙ্গা কিনে ফেলল। সাবা আপু বিরোধ করেছিল প্রথমে, শুধু কলমার জন্য এত টাকা খরচে তার ঘোর আপত্তি। পরে আনুষ্ঠানিক বিয়ের সময় আবার খরচা হবে। কিন্তু নাওফিল সেসব কথার ধার ধারল না। সাফাওয়াত সাহেব নিজে নাওফিলকে সমর্থন করছেন, যেচে টাকা দিচ্ছেন। তাহলে সস্তা জিনিস কিনে সবার সামনে মান খুইয়ে কি লাভ? প্রিয়তা হতাশ হল, নাওফিলের এমন নিজস্ব চিন্তাচেতনা কেউ দেখছে না। ওরা ভাবছে প্রিয়তা নাওফিলের মাথা খাচ্ছে। প্রিয়তার চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, ওই ডেভিলের মাথা সে ফ্রিতে পেলেও খাবে না। তাদের ভদ্র ছেলেকে প্রিয়তা নষ্ট করছে না। সে আগে থেকেই ঘাড়ত্তারা, রগকাটা, জেদি ধাঁচের মানুষ। ভদ্রতা, সভ্যতা কেবল একটি মুখোশমাত্র। সে তো প্রিয়তাকে গুটি করে নিজের কাজ হাসিল করার তাগিদে ব্যস্ত। মহাবদ নাওফিল। গাড়িতে ওঠার সময় প্রিয়তার হাত থেকে ব্যাগ নিয়ে নাওফিল ব্যাগগুলো গাড়িতে রেখে মৃদু হেসে বলল, আমার কাছে আমার পরিবার যেমন মূল্যবান, ঠিক তেমন তুমিও মূল্যবান হতে চলেছ প্রিয়। তাদের কথা ভাবতে গিয়ে তোমার কথা ভাবতে ভুলি কি করে? তোমার জন্য তো শুধু এতটুকুই করতে পারবো। তাই সুযোগ হাতছাড়া করলাম না। বাকি যুদ্ধ তোমাকে একাই লড়তে হবে। শুধু মনে রাখবে আমরা শান্তির জন্য মিলিত হবার সিদ্ধান্ত নিয়েছি। যা করব, যতটুকু করব তা দুই পরিবারের শান্তি বজায় রাখতে করব। তুমি ঘর সামলাও, আমি বাকিটা সামলে নিব। একটুখানি সময় দাও, সব ঠিক করে ফেলব প্রিয়। তাহের চাচা কিছু একটা জানেন ফুপির ব্যাপারে। নাওফিল হেসে বলল, অবশেষে মুখ খুললে। রাতে এই বিষয়টা নিয়ে কথা হবে। কারণ আজ মনে হয়েছে আপনি অতটাও ভয়ঙ্কর নন। নাওফিল ডান ভ্রু তুলে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে। প্রিয়তা হেসে বলল, আগে একটু ভয় লাগত, এটা অসত্য নয়। হাতের যা গতি আপনার, মুখের লাগামের অবস্থা তো আরও গুরুতর। রাগ নিয়ন্ত্রণের জন্য প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন। নাওফিল সহজ, স্বাভাবিক স্বরে রসিকতা করে বলল, মিষ্টি বউয়ের সংস্পর্শে এলে আমার সব বদভ্যাস পরিবর্তিত হবে। তার নাওফিলকে বাকি কথা শেষ করতে না দিয়ে প্রিয়তা কপট রাগ দেখিয়ে বলল, 1 সেকেন্ড, যেখান থেকে এসব ডায়লগও মুখস্থ করেছেন, ফিরে গিয়ে সেটা চেক করে দেখবেন। কেন? কেন, কোথায়, কিভাবে, কাকে এসব বলতে হয় সেটা জেনে বলা উচিত। মন চাইল বলতে আর বলে দিলেন? এসব ঠাট্টার বিষয় নয় যে বললেই হয়ে যাবে। নাওফিল সন্দিহান গলায় বলল, আসলেই? প্রিয়তা বিরক্ত চেহারা নিয়ে গাড়িতে উঠে বসে। মানুষটা অহেতুক রসিকতা করছে। এমন ভাব করছে যেন সে প্রিয়তাকে নিয়ে কত চিন্তা করে, বিয়েটাও মন থেকে করছে, প্রিয়তাকে নিজের বউ ভাবছে। অথচ সব নাটক। ড্রামাবাজ একটা। আলহামদুলিল্লাহ কবুল।
বাক্যটি নির্গত হওয়ার সাথে সাথে সমগ্র গ্রামে খুশির জোয়ার বয়ে গেল। সকল শত্রুতা ভুলে একে অপরকে আলিঙ্গন করে মিত্রতার সূচনা করল গ্রামবাসী। প্রিয়তা অশ্রুসিক্ত নয়নে সে খুশির প্রতিবিম্ব দেখছে। ইউনুস সাহেবের শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, গ্রামের এই অবস্থা তার মনেও খানিকটা তৃপ্তি এনে দিল। মেজচাচ্চু 2-3 বার ঘুরে গেলেন। চাচাতো ভাই প্রীতম ইমতিয়াজের সঙ্গে বসা। তার পায়ের ওপর ঝুলছে দীপ্ত। মেজচাচ্চুর 2 রত্ত, হুবহু তার কার্বন কপি। চোখ জুড়িয়ে যায় ওদের দিকে তাকালে। মেজচাচ্চুকে নিয়ে কোনো বিতর্ক হয়নি আজ। মির্জা সাহেব তার কথা রেখেছেন। নতুন সংঘাতের সূত্রপাত ঘটতে দেননি। মাহমুদ সাহেব তার সঙ্গে বসে ছেলেমেয়ের খুশির মুহূর্ত উপভোগ করছেন। আজ রাতেই প্রিয়তাকে নিয়ে যাবেন তারা। বাড়ি থেকে একই দিনে দুটো মেয়ে একসাথে চলে যাবে। বিচ্ছেদের বেদনায় যেন সকলে পাথর হয়ে আছে। বিশেষ করে প্রিয়তাকে নিয়ে চিন্তিত সবাই। মেয়েটা মানিয়ে নিতে পারবে তো ওই পরিবারে? কোনো অসুবিধা হবে না তো? এত দ্রুত নিয়ে যাওয়ার কি খুব দরকার ছিল? প্রিয়তার মা প্রেমা বেগম আঁচলে মুখ গুজে ছাদে দাঁড়িয়ে কেঁদে চলেছেন। নাওফিল তার পাশে এসে দাঁড়াতেই উনি দ্রুত চোখমুখ মুছে বললেন, কিছু লাগবে বাবা? আমি থাকতে আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না। আমার ওপর ভরসা রাখতে পারেন। আমি নাওফিল, আজ আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়ের সুখের দায়িত্ব আমার। প্রিয়তার জন্য যেমন সংসারের স্বপ্ন দেখেছেন আপনারা, ও তেমনটাই পাবে। এখন গিয়ে ওর কাছে একটু বসুন। ও আপনাকে খুঁজছে। তুমি বাড়ির জামাই, কিন্তু আজকের পর তুমি আমার সন্তানসম নাওফিল। তাই জামাই হিসেবে নয় ছেলে ভেবে কথাটা বলছি, কিছু মনে করো না। 2 পরিবারে যথেষ্ট তিক্ততা আছে। আমি জানি আমার মেয়ে সবার মন জয় করতে পারবে। সকল উত্থান পতনে সে শক্ত থাকতে পারবে। মা হয়ে একটাই অনুরোধ করছি, তুমি ওর হাত কখনো ছেড়ো না। ওই বাড়িতে ও শুধু তোমার জন্য, এই পারিবারিক দ্বন্দ্ব ও গ্রামের জন্য যাচ্ছে। মুখে না বললেও ও সবসময় তোমাকে পাশে চাইবে। আমার বড় মেয়েটার রাগ অনেক, কিন্তু প্রকাশ করে না। নিজেকে কষ্ট দিয়ে রাগ কমায়, কেউ জোর করে না, খাওয়ালে খায় না, অতিরিক্ত পরিশ্রম করে নিজের শারীরিক অসুস্থতা ডেকে আনে। তখন ওর একটু খেয়াল রেখো। ও হয়তো নানা কথা বুঝে না বুঝে বলে। সব কথা ধরে মেয়েটাকে ভুল বুঝো না। এবাড়ির প্রতি ওর ভালোবাসা বেশি, হয়তো তর্কে জড়িয়ে যাবে, তখন ওকে একটু বুঝিয়ে, মানিয়ে চলতে সাহায্য করো। প্রতি মাসে না হোক 3-4 মাস পরপর মেয়েটাকে সাথে নিয়ে এই বাড়িতে এসো। ওকে একনজর দেখার জন্য সকলে ছটফট করবে। নাওফিল প্রেমার হাতে হাত রেখে বলল, চিন্তা করবেন না আম্মু, আমি ওর খেয়াল রাখব। আর 3-4 মাস কেন? পাশের গ্রামে বাড়ি, আধ ঘন্টার পথ, ওর যখন মন চাইবে আসবে। তবে হ্যাঁ, আপনার মেয়ে একটু বেশি কথা বলে। সমস্যা নেই, আমি অত্যন্ত ধৈর্যশীল। সবটা মানিয়ে নিতে পারবো। সহ্য করা ছাড়া আর উপায় কি? প্রিয়তা মাত্রই ছাদে এসেছে। বাক্যটি কানে পৌঁছাতেই সে ছ্যাঁত করে উঠল। মায়ের কাছে আহ্লাদি স্বরে অভিযোগ করে বলল, আমি বেশি কথা বলি? না আম্মু, উনি আমাকে দিয়ে বেশি কথা বলান। আমি তো সবসময় চুপই থাকি। তুমি তো জানোই আমি কেমন। তোমাকে চাই। 08 সাইরা শেখ। নাওফিল চেহারায় কপট রাগ এনে বলল, দেখুন আম্মু, আপনার মেয়ে এখানেও চলে এসেছে। আমার নামে ভুলভাল কথা বলে আপনার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওর কথা একদম বিশ্বাস করবেন না। বলেই জিভ বের করে ভেঙাল নাওফিল। প্রিয়তা রেগে বলল, দেখেছ আম্মু, আমাকে ভেঙাল। প্রেমা নাওফিলের দিকে তাকাতেই নাওফিল প্রিয়তার অভিযোগ অস্বীকার করে বলল, কখন ভেঙালাম? দেখছেন আম্মু, আমার মতো নিরীহ বর পেয়ে কেমন অমানবিক অত্যাচার করার পরিকল্পনা করছে। আমাকে কি বলেছে জানেন? শুধু ওই বাড়িতে ঢোকার অপেক্ষা। তারপর আমাকে নাকেদড়ি দিয়ে ঘোরাবে। এমন মেয়ে আপনার মতো মায়ের কি করে হতে পারে? এই মেয়ে দত্তক নেওয়া নয় তো? হতে পারে। আপনারা এত ভালো মানুষ। 2-একটা ড্রেনে পড়া বাচ্চা তুলে এনে যত্ন নেওয়া অসম্ভব কিছু নয়। প্রিয়তা তেড়ে গেল নাওফিলের দিকে। এই আপনি কি বললেন? আমি ড্রেনে পড়েছিলাম? তাহলে আপনি সেই ড্রেনের পাশের ড্রেনে ছিলেন। এজন্য আপনার স্বভাবও এমন। প্রেমা খানিকটা উঁচুস্বরে বললেন, আহ, প্রিয়। নাওফিল তোমার স্বামী।
তার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। প্রিয়তা প্রায় কেঁদে উঠে বলল। উনি যে বলল। প্রেমা হেসে বললেন, পাগল মেয়ে, নাওফিল তো মজা করছে। কিছুটা থেমে প্রেমা পুনরায় গম্ভীর স্বরে বলতে আরম্ভ করলেন, কিন্তু আজ তোমার যে ব্যবহার দেখলাম তা আমার পছন্দ হয়নি প্রিয়। আজকের পর থেকে নাওফিলের কথার অবাধ্য হবে না। ও যা বলবে তাই শুনে চলবে। ওটা তোমার বাবার বাড়ি নয়, শ্বশুর বাড়ি। ওখানে তোমাকে মানিয়ে গুছিয়ে ভালোবেসে থাকতে হবে। আজ থেকে মির্জা পরিবার তোমার পরিবার, নাওফিলের বাড়ি তোমার বাড়ি। নাওফিল তোমার প্রতি যতটা দায়বদ্ধ তুমিও ওর প্রতি ততটাই দায়বদ্ধ। কখনো যেন ও বাড়ি থেকে আমার মেয়ের নামে অভিযোগ না আসে সেটা দেখার দায়িত্ব তোমার। বুঝেছ? প্রিয়তা মাথা নাড়ে। প্রেমার কান্নায় জড়িয়ে আসা কণ্ঠ শুনে নাওফিল দ্রুত মামিয়ের কান্নার সূচনা থামাতে বলল, শুনেছ সব? আম্মুর উপদেশ যেন মাথায় থাকে। প্রিয়তা মুখ ভেঙচি দিল। প্রেমা প্রিয়তার মাথায় হাত বুলিয়ে নাওফিলের দিকে তাকিয়ে বললেন, তোমরা থাকো, আমি নিচে গেলাম। নাওফিল সায় দিল। আচ্ছা। প্রিয়তা মায়ের সঙ্গে যাবার প্রস্তুতি নিয়ে বলল, আমিও যাব। অমনি নাওফিল ওর হাত টেনে ধরল। তুমিও গেলে আমি এখানে একা কি করব বউ? মনে মনে না মানলেও শরীয়তমতে তিনকবুল বলে বিয়ে করা বউ আমার। এত সহজে যেতে দিচ্ছি না। আমি নিচে যাব, ছাড়ুন আমাকে। সব আদর একা নিতে চাও? এতক্ষণ নিলে না? এবার ছোটবোনকে সুযোগ দাও। সেদিন তাহের আঙ্কেলের ব্যাপারে কথা বলার সুযোগ পাইনি। এখন সুযোগ, সময় দুটোই আছে। তাই টাইম ওয়েস্ট না করে সময়কে কাজে লাগাও। তাহের আঙ্কেল কি জানে? প্রিয়তা থামল। শর্ত মোতাবেক নাওফিলের সঙ্গে তাকে সমঝোতা করতে হবে। প্রিয়তা নিজেকে গম্ভীর স্বভাবে রূপান্তর করে তীক্ষ্ণ গলায় বলল, বছর 3 আগে একটা ব্যাগ পুকুরে ফেলে নানা কথা বলছিলেন তিনি। তার মধ্যে সুফিয়া ফুপির নামও ছিল। সব প্রমাণ শেষ, এই টাইপের কিছু। আর কাউকে বলেছ এসব? না। পরের দিনই তো আপনাদের সাথে আমাদের ঝগড়া লেগে গেল। তুষার ভাই আর রিয়াজ ভাইয়ের মাঠদখল নিয়ে দ্বন্দ্ব হলো না? সেবারের ঘটনা। ভুলে গিয়েছিলাম সেদিন মনে পড়ল। তুমি এত মিথ্যা বলো কেন? এই কেসে আমাদের পূর্ণ সহযোগিতা না হলে সমাধান আসবে না। এটা কেন বুঝতে চাইছো না? প্রিয়তা এবার নাওফিলের চোখে চোখ রেখে বলল, সেই ব্যাগটা আমি তুলেছিলাম। সেখানে কিছু ছিল না। মনে হয় তাহের চাচা আমাকে দেখানোর জন্য এমন করেছিল। তোমাকে কেন দেখাতে চাইবে? তুমি প্রকাশ্যে প্রমাণ জোগাড় করছিলে নাকি? না। মেজচাচ্চুর কাছে যখন গল্প শুনছিলাম তখন উনি আমাকে দেখেছিলেন। বাড়ির অনেক সমস্যা মেটাতে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। হয়তো তাই উনি আমাকে অত্যধিক বুদ্ধিমতী মনে করেন। সেজন্যই ভুল পথে চালিত করে বিভ্রান্ত করতে চেয়েছেন। তুমি নিশ্চিত হলে কি করে তাহের আঙ্কেল এসবে জড়িত? তার প্রতিক্রিয়া দেখে। ব্যাগটা আমি ইচ্ছে করে তার ঘরের সামনে বাঁধিয়ে রেখেছিলাম তাকে দেখানোর জন্য। তিনি ব্যাগ এবং আমাকে একসাথে দেখে ভয় পেয়েছিলেন, পরবর্তী বেশ কিছুদিন আমাকে এড়িয়েও চলেছেন। এজন্যই চাননি বিয়েটা হোক। গ্রামের মানুষকে উস্কে দিয়েছিল পঞ্চায়েতের দিন, কিন্তু শুধু তাহের আঙ্কেল নয়। কাদের চাচা, মৌসুমী চাচি, রহিম মামা সহ অনেকে, অনেক কিছু জানেন। যেমন, পরোক্ষ বা প্রত্যক্ষ সাক্ষী। তাদের মুখ যে বন্ধ করেছে সে আমাদের আপনজন হবে, নয়তো এত সাহস পাবে না। বাড়িতে আমি তেমন থাকি না, তাই বাড়ির ভেতরের প্রমাণ খোঁজার সুযোগ পাব না। তুমি একা নিজেকে সামলে নিতে পারবে? পারবো। আমার বাড়ির কেউ তোমাকে কষ্ট দিলে তার শাস্তি তাদের না দিয়ে তুমি আমাকে দিও প্রিয়। তারা স্বজন হারিয়ে বিভ্রান্ত, ঠিক ভুলের জ্ঞান নেই তাদের, দীর্ঘ সময়ের শত্রুতা তাদের বদলে যাওয়ায় সফল হতে দিচ্ছে না। যখন সব ঠিক হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে ওরা অতটা খারাপ না যতটা দেখছো। আপনি কি নিজের পরিবার নিয়ে শঙ্কিত? আমার জন্য ভয় পাচ্ছেন? যে আমিও পাল্টা প্রতিশোধ নিতে পারি? তাদের ক্ষতি করতে পারি? উহু, চিন্তা তোমাকে নিয়ে। সব নিজের মধ্যে রেখে একা কষ্ট না পেয়ে আমাকেও সেই অনুভূতিতে সামিল হতে দাও। এর থেকে বড় শাস্তি আমার জন্য আর কিছু হতে পারে না। স্বামী না ভাবলেও বন্ধু ভেবে আমাকে এই সুযোগটা দাও প্রিয়। দিতে পারি, একটি শর্তে। কি শর্ত? প্রিয়তা দুষ্টু হেসে বলে,
আমাকে নির্বোধ ভেবে যতটা জ্বালিয়েছেন তার জন্য মন থেকে ক্ষমা চান, অবশ্যই শুকনো শরীতে আমি মাফ করব না। দামি কিছু পেলে মাফ করলেও করতে পারি। নাওফিল ভাবার চেষ্টা করে। দামি কিছু? বাপের সম্পত্তি লিখে দেওয়া পসিবল না, আমার নামেই এখনো হয়নি। তার ওপর আমি বেকার মানুষ, রাজনীতি করতে গিয়ে শুধু ব্যয়ই করেছি, আয় একানাও হয়নি। গোটা আমি ছাড়া আমার আর কিছু নেই ম্যাডাম। এই আমিটাও বড্ড মূল্যবান, বেশ দামি। নিতে চান আমাকে? চাইলে নির্দ্বিধায় বলুন, দিয়ে দিচ্ছি। প্রিয়তা চোখ ছোট ছোট করে তাকায়। নাওফিল গম্ভীর মুখে বলল, দুটো কিডনি, একটা হার্ট, দুটো চোখ, আর যা যা অর্গান আছে তা কি কম দামি মনে হচ্ছে? যদি চাও জান দিয়ে দেব তোমার জন্য। এবার খুশি? প্রিয়তা বুকের ওপর হাত গুজে বলল, ওকে দিন। জান দিলে আমি ক্ষমা করতে রাজি। নাওফিলের চোখে মুখে দুষ্টুমির ছাপ। সে মিটিমিটি হেসে একনাগাড়ে বলল, বোকা মেয়ে, জানতো যখন তখন দেওয়ার ব্যবস্থা করা যায়। কিন্তু তা পেতে তো তোমার 10 মাস সময় লাগবে। আগে ঝামেলা মিটুক, জান যতগুলো চাইবে ততগুলো দেব। শুধু শুধু আমার ওপর রাগ করে বসে আছো। আমাকে খারাপ মনে করছো, দেখেছো আমি কত চিন্তাশীল তোমাকে নিয়ে। এখন ভাবো কবে, কখন, কিভাবে পেতে চাও? আমি ততক্ষণে নিচে গিয়ে বাড়ির অবস্থা যাচাই করি। নাওফিল চলে যাচ্ছে। ওর দ্রুত বলা কথাগুলোর অর্থ বুঝে রাগে জ্বলে উঠল প্রিয়তা। চেঁচিয়ে বলল, আপনি একটা অসভ্য নাওফিল। প্রত্যুত্তরে নাওফিলের ঠোঁটে ফুটল প্রশান্তির হাসি। স্বামীদের যতটা অসভ্য হতে হয় বউদের সামনে ততটা প্রকাশ করার সুযোগ পায়নি, তাতেই প্রিয় রাগে জ্বলে যাচ্ছে। নাওফিলের প্রকৃত রূপ দেখলে মেয়েটা বাপের বাড়ি থেকে নড়বে বলে মনে হয় না। সমস্যা নেই, বাপের বাড়ি থাকুক বা শ্বশুর বাড়ি, আলাদা একটা ঘর হলেই সেটা যথেষ্ট নাওফিলের জন্য। বউয়ের রাগ ভাঙানোর টোটকা শাশুড়িমায়ের থেকে কিছুটা জেনেছে, বাকিটা নিজে বানিয়ে নেবে। চিন্তা একটাই, নাওফিলের লাজুক প্রিয় তা সহ্য করতে পারবে তো? নাওফিলদের বাড়ি সুন্দর করে লাইটিং করা হয়েছে। নাওফিলের ভাইবোনেরা আজ রাত জাগবে। সারা রাত চলবে আড্ডা, নাচ গান। নাওফিল এটা জেনে প্রিয়তাকে ফ্রেশ হওয়ার ব্যবস্থা করে দিতে চাইলে সাবা এসে প্রিয়তাকে নিয়ে গেল। নাওফিলের বউ আজ তাদের দখলে থাকবে। আগামীকাল রাতের আগে সে তার বউকে পাবে না, এটা স্পষ্ট ভাষায় জানানো হয়েছে। তাই বাড়ির উঠানে বসে সে বাকিদের আনন্দ দেখায় মশগুল হল। সবাই কত খুশি ওদের বিয়ের জন্য। এভাবেই যেন গ্রামটা হাসি খুশি থাকে সব সময়। প্রিয়তাকে নাওফিলের ঘরে পৌঁছে দিল সাবা এবং দ্রুত পোশাক বদলে নিতে বলল। প্রিয়তা নম্র গলায় জিজ্ঞেস করল, আমার লাগেজ কোথায় আপু? জামাকাপড় সব ওটার ভেতরে। আলমারিতে তোমার জন্য জামাকাপড় কিনে রাখা হয়েছে। আমি একটা বের করে বিছানার ওপর রাখছি। ফ্রেশ হয়ে পড়ে নাও। আচ্ছা। সাবা চলে যায়। প্রিয়তা ওয়াশরুমে ঢোকামাত্র স্লিপ খেয়ে পড়ে গেল। মেঝেতে সাবান পানি, নাকে সাবানের গন্ধ এসে লাগতেই প্রিয়তা বুঝল সংসার তার কেমন হতে চলেছে। পায়ের ব্যথায় চোখে পানি চলে এসেছে, উঠে দাঁড়ানোর চেষ্টা করে প্রিয়তা, কিন্তু সক্ষম হল না। পড়ে গিয়ে লাহেঙ্গা ভিজিয়ে ফেলেছে। ট্যাপ ছাড়তেই সেটা ভেঙে হাতে চলে আসে। আকস্মাৎ দুর্ঘটনা এভাবেই ঘটে, সম্পূর্ণ ভিজে কোনোরকম ট্যাপ জোড়া দিল সে, এরপর আয়নার পাশে ঝোলানো একটা টি-শার্ট দিয়ে বেঁধে ফেলল ট্যাপটি। চোখের পানি, অস্থিরতায় বেহাল দশা প্রিয়তার। কাউকে যে ডাকবে সে উপায়ও নেই। ভেজা শরীরে কোনোরকম ঘরে এসে বিছানার ওপর সাধারণ থ্রিপিচ দেখে বিপদে পড়ে গেল। সাবা ইচ্ছে করে এমন করছে, যাতে প্রিয়তা সাফাওয়াত সাহেবের প্রকোপে পড়ে। কোনো উপায় না পেয়ে সে নাওফিলকে ফোন করল। প্রথমবার রিং বেজে কেটে গেল, পরপরই নাওফিল কলব্যাক করে। প্রিয়তা কণ্ঠ স্বাভাবিক করে বলল, আমার লাগেজটা একটু নিয়ে আসবেন? পাঠিয়ে দিচ্ছি। প্রিয়তা আঁতকে উঠে বলল, না, না, আপনি নিজে নিয়ে আসুন। আচ্ছা। মিনিট 5-এর মধ্যে নাওফিল এসে পড়ে। দরজায় কড়া নেড়ে প্রিয়তার নাম ধরে ডাকতেই প্রিয়তা দরজা খুলে হাত বাড়িয়ে দিল। নাওফিল গম্ভীর স্বরে বলল, এসেছি যখন, তখন ড্রেস বেছে দিয়ে সেটা পরিয়ে দেখে তারপর যাব। দরজা খোলো, ভেতরে ঢুকতে দাও। শাড়ি পরব, আপনি যেটা পছন্দ করেছিলেন ওটাই। একবারে দেখবেন, এখন দেখতে হবে না।
নাওফিল প্রিয়তার হাতে কালশিটে দাগ দেখতে পেল। বিকেলে এটা ছিল না। নাওফিলের স্পষ্ট মনে আছে এই হাত কত যত্ন করে এনেছিল। মেহেদির রং ছাড়া এমন নীলচে দাগ গাড়িতে থাকাকালে দেখেনি সে। তাই চিন্তিত গলায় প্রশ্ন করল, হাতে কি হয়েছে? প্রিয় দরজা খোলো। পরে, আমি ভেজা কাপড়ে আছি। নাওফিল দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তোমার স্বামী আমি, কোনো পরপুরুষ নই। ভেজা কাপড় কেন? কাপড় ছাড়া দেখলেও সমস্যা হবে না। তুমি সরে দাঁড়াও, আমাকে ভেতরে আসতে দাও। প্রিয়তা কিছু বলার সুযোগ পেল না। দরজা নিজের দিকে আসতেই সে পড়ে গেল। নাওফিল ভেতরে ঢুকে প্রিয়তাকে এমতাবস্থায় দেখে স্তম্ভিত হয়ে যায়। মেয়েটা সবেই বাড়িতে পা রেখেছে, এরই মধ্যে এ কি দশা হলো? নাওফিলের আরও সচেতন হওয়া উচিত ছিল। তার বলেই মেয়েটাকে এত কষ্ট পেতে হচ্ছে, ভাবতেই সারা শরীর রাগে থরথর করে কাঁপতে শুরু করে। তোমাকে চাই। 09 সাইরা শেখ। প্রিয়তার বাম পায়ের গোড়ালি ফুলে নীল হয়ে আছে। বাম হাতের তালু কেটে গেছে, ডান হাতের কনুইয়ের নিচে কালশিটে দাগ, কেঁদে চোখমুখ ফুলিয়ে ফেলেছে। নাওফিল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কে রেখে গেছে? প্রিয়তা নাক টেনে জবাব দিল, তেমন কিছু হয়নি। ভুলে স্লিপ খেয়েছি, আর ট্যাপটা মেবি আগে থেকেই ভাঙা ছিল। আমি খেয়াল না করে চালাতে গিয়ে। এত কথা শুনতে চাইনি আমি। এ ঘরে পৌঁছে দিয়েছে কে? সাবা আপু। নাওফিল উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়াল। প্রিয়তা নাওফিলের হাত শক্ত করে ধরে বলল, অশান্তি কমাতে এসেছি, নতুন করে সৃষ্টি করতে নয়। আপনার যদি আমার জন্য কিছু করার অভিপ্রায় থাকে তাহলে ওয়াশরুম ব্যবহারের উপযোগী করে দিন। আমাকে দ্রুত পোশাক পাল্টে নিচে যেতে হবে। সবাই অপেক্ষা করছে। নাওফিল মেঝেতে প্রিয়তার সামনেই বসে পড়ল। তার শক্ত হাতের ছোঁয়া প্রিয়তার গাল স্পর্শ করে। প্রিয়তার চোখের নিচে এখনো পানি জমে আছে, শুকায়নি অশ্রুকণা। তবুও হাসছে মেয়েটা। প্রিয়তা হাসি আটকে বলল, কাদের সঙ্গে লড়াই করবেন নাওফিল? আমাদের পরিবার, আমাদের আপনজনের সাথে। তারা তাদের একমাত্র মেয়ে, একমাত্র বোনকে হারিয়েছিল, এই সামান্য কষ্ট তার সামনে কিছু না। ব্যথা দুদিনে ঠিক হয়ে যাবে, কিন্তু ওরা যদি জানে আপনি ওদের থেকে আমাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাহলে যে ক্ষত ওদের মনে তৈরি হবে তা নিরাময় করবেন কি করে? যেভাবে চলছে চলতে দিন। এতটুকু সহ্য ক্ষমতা আমার আছে। তাছাড়া আমি জানি আপনি আমার পাশে আছেন, এটুকুই যথেষ্ট। নাওফিল কোমলস্বরে বলল, মাফ করে দাও প্রিয়। আমি সঙ্গে এলে এমন হতো না। ভুল আমারই। আমার জন্য আজ তোমার। নাওফিলকে থামিয়ে প্রিয়তা হেসে বলল, ধন্যবাদ নাওফিল, আমার পাশে থাকার জন্য। এবার এটা নিয়ে আর কথা বাড়াবেন না, প্লিজ। নাওফিল ওয়াশরুম পরিষ্কার করে দিল। প্রিয়তার হাত টনটন করছে ব্যথায়। লাহেঙ্গার পেছনের দিকে সকল ফিতা ও বোতাম পরার সময় নিজে লাগাতে পারলেও এখন খুলতে পারবে বলে মনে হচ্ছে না। এ বাড়ির কেউ সাহায্য করবে সেটা প্রিয়তা আশা করে না। একমাত্র নাওফিলই শেষ ভরসা। তাকে বলা কি উচিত হবে? শত হলেও পুরুষ মানুষ। সরাসরি সাহায্য চাইতে লজ্জা করবে প্রিয়তার। থাক, নিজেই খুলে নিতে পারবে। চেষ্টা করলে সব হবে। নাওফিল ল্যাগেজ খুলে শাড়ি বের করে। সব একসাথে সেট করে রাখা ছিল। নাওফিলের পাঞ্জাবিও এর ভেতরেই। সেদিন নিয়ে আসেনি এটা, শুধু শেরওয়ানি নিয়ে এসেছিল। বিছানার ওপর শাড়ি রেখে নাওফিল শক্ত গলায় প্রশ্ন করে, আর কোনো হেল্প লাগবে? লাগলে বলো। না, বাকিটা করে নিতে পারবো। নাওফিল কিছুটা ইতস্ততবোধ করে। দ্বিধাজড়িত কণ্ঠে প্রশ্ন করল, লাহেঙ্গা একা খুলতে পারবে, নাকি খুলে দিব? প্রিয়তার কান ঝাঝা করে উঠল। লজ্জায় রক্তিম হয়ে উঠল মুখশ্রী। বুঝতে পারছে নাওফিল নিরুপায় হয়ে নিজে এগিয়ে আসছে সাহায্য করতে। এখানেই বিব্রত বোধ করছে সে। নাওফিল যতটুকু করেছে সেটা যথেষ্ট। প্রতিটি কাজে সে নাওফিলের সাহায্য নিতে চাচ্ছে না। এমন অনেক সময় আসবে যখন প্রিয়তাকে একাই সব সামলাতে হবে। নাওফিলকে সে পাশে রাখতে পারবে না। এখন থেকে সেই অভ্যাস গড়ে না তুললে পরনির্ভরতা তৈরি হবে। নাওফিলের ওপর নির্ভর করে চলতে হবে, যেটা নানা সমস্যার সৃষ্টি করবে। তাই লাজুক ভাবকে কাটিয়ে উঠে প্রিয়তা জানালো, না, পারবো আমি। নাওফিল এগিয়ে এসে বলল,
পারবে না। আমাকে হেল্প করতে দাও। ভয় নেই, আমি নিজের লিমিটস জানি। লিমিট অক্রস করব না। প্রিয়তা আর কিছু বলতে পারল না। নাওফিলের হেল্প নেওয়া আবশ্যক। প্রিয়তার প্রয়োজনীয় কাজ সেরে নাওফিল জোরটা নিয়ে বলল, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি ঘরে চেঞ্জ করো। প্রিয়তা মাথা নেড়ে সম্মতি জানালো। শাড়ি জড়িয়ে কুচি ঠিক করতে করতে সে খেয়াল করে 10 মিনিট হতে চলল নাওফিল শাওয়ার নিচ্ছে। শাড়ির কুচিগুলো সেফটি পিন দিয়ে সেট করে গুজে নিল প্রিয়তা। এরপর আঁচল ঠিক করল। চুলগুলো আছড়ে ছেড়ে দিল। মাঝ বরাবর সিথি করে, প্রথমে দুপাশে বেনি করবে। এরপর খোপা করে নাওফিলের আনা বেলি ফুলের মালা গুজবে। মেকআপের প্রয়োজন আছে, চোখ মুখ ফুলে আছে, সেটা ঠিক করতে হালকা মেকআপ করল। ঠোঁটে লাল লিপস্টিক দিল। চোখে কাজল। হাতে সেই খানদানি বালা, কোমরে স্বর্ণের বিছা, এটা প্রিয়তার দাদির তরফ থেকে পেয়েছে। প্রিয়তা ছোটবেলায় বিছা নিয়ে খেলতে, সাজতেন পছন্দ করত বলে দাদি এটা বানিয়ে রেখেছিলেন। গলায় একটা স্বর্ণের নেকলেস, দুল, সিথি বরাবর স্বর্ণের টিকলি। প্রিয়তা প্রথম দিন খেয়াল করেনি ওর সাদা শাড়িতে গোল্ডেন স্টোনের কাজ করা আছে, যা স্বর্ণের গহনার সাথে নিদারুণভাবে ম্যাচড হয়েছে। সাজ কমপ্লিট করতে আধ ঘন্টা লেগে গেল। নাওফিল এখনো শাওয়ার নিচ্ছে। প্রিয়তা ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, নাওফিল, শুনছেন? হুমম। আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে, আসছি। প্রিয়তা বিছানার ওপর বসে পুরো বিষয়টা অনুধাবন করে চিন্তিত হল। নাওফিলের শাওয়ার নেওয়ার কারণ ধরতে পেরে নিজেই অপ্রস্তুত হয়ে যাচ্ছে বারবার। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে একবার দেখে নিল প্রিয়তা। ফুলহাতা ব্লাউজে হাতের সকল দাগ লুকিয়ে পড়েছে। দেখা যাচ্ছে না। কিন্তু হাঁটার ব্যাপারে কি করা যায়? ঠিকভাবে দাঁড়াতেই পারছে না, হাঁটবে কি করে সে? পা ফোলা কমতেই একদিন লেগে যাবে, ব্যথা কমতে কম করে হলেও দুদিন তো লাগবেই। এইভাবে নতুন বউকে খোঁড়াতে দেখলে নানা কথা উঠবে। নাওফিল বের হলো। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে একবার প্রিয়তার দিকে তাকায়, পরক্ষণেই চোখ সরিয়ে নিয়ে বলে, রেডি তুমি? হুম। সাজ দেখে বলুন ঠিক আছে কিনা। নাওফিল আয়নায় প্রিয়তার প্রতিবিম্ব দেখে বলল, লাল লিপস্টিক তুলে হালকা রং ইউজ করো। গোলাপি টোলাপি দাও। মানাবে না। লালের সঙ্গে ম্যাচিং করে মেকআপ করেছি। মানানোর দরকার নেই, আমার প্রবলেম হচ্ছে লাল রঙের লিপস্টিকে। তাই যেটা বলেছি সেটা করো। প্রিয়তা কিছু বলল না। স্বাভাবিকভাবে হাঁটার প্রচেষ্টা করে, 4বার ব্যালেন্স হারালো। পড়তে পড়তেও পড়ল না। নিজেকে সামলে নিয়ে সে লাগেজ থেকে গোলাপি রঙের লিপস্টিক বের করল। নাওফিল চুল আছড়ে আয়নায় তাকিয়ে বলল, ব্যথা তো কম পাওনি? এত গায়ের জোর পাও কোত্থেকে? এ বাড়ির মেয়েরা হলে সহজে বিছানা ছাড়ত না। আমার বাড়ির মেয়েরাও বেশ নাজুক। তুমি নাজুক নও? দেখে মনে হচ্ছে। প্রিয়তা লিপস্টিক বদলে নিলে নাওফিল ইশারায় প্রশ্ন করে, কমপ্লিট? প্রিয়তা হ্যাঁ সূচক উত্তর দিতেই নাওফিল ওকে পাঁচকোলা করে তুলে ফেলল। প্রিয়তা চিৎকার দিতে গিয়ে থেমে যায়। নিজের ভয়কে দমন করে জোরে শ্বাস নিয়ে অসহায় গলায় বলল, আমি পারবো হেঁটে যেতে। নাওফিল প্রিয়তার চোখে চোখ রেখে বলল, আমার ভালো লাগবে না তুমি হেঁটে গেলে। আমার বোন ও বউ দুটি নারীই আমার কাছে অনেক দামি প্রিয়। একজনের অনুরোধে অন্যজনের দোষ এড়িয়ে চলছি, কিন্তু তোমাদের এই ননদভাবির সম্পর্কের জন্য তোমাকে কষ্টে দেখা আমার পক্ষে সম্ভব নয়। যেটুকু করতে পারছি করতে দাও। বাধা দিও না। যতটুকু, যেটুকু করে অনেকটা করে ফেলছেন নাওফিল। নাওফিল হেসে বলল, আমার বউয়ের জন্য আমি অনেকটা করব না তো অন্য কেউ এসে করবে? চুপচাপ থাকো। বেশি কথা বললে তোমার কথা মেনেই জাস্ট ছেড়ে দেব। দেব নাকি? প্রিয়তাকে ঝাঁকুনি দিতেই সে নাওফিলের পাঞ্জাবি ঘামচে ধরল। চোখ মুখ খিচে বলল, না। নাওফিল প্রিয়তার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, তোমাকে আমি কখনো ছাড়ব না প্রিয়। এই বউ করে আনলাম, সারা জীবন এভাবেই থাকতে হবে। আমার সব অত্যাচার সহ্য করতে হবে। সে যতই আমি তোমাকে অপছন্দ করি না কেন। প্রিয়তা রাগত স্বরে বলল, অপছন্দ? অপছন্দ করেন বলেই 40 মিনিটের শাওয়ার লাগলো। পছন্দ করলে কি করতেন? 40 মিনিট পরপর শাওয়ার নিতাম। কি আর করব? অপছন্দের মানুষের সৌন্দর্য এমন হলে আকর্ষিত হওয়া দোষের নয়। বেশরম পুরুষ।
বউয়ের সামনে শর্মের। খবরদার। স্লাং ইউজ করবেন না, নাওফিল। ভালো কথাও তো তোমার সহ্য হয় না। আমাকে এমন ভাবে পরিশ্রম ছাড়া সহজে পেয়ে গেছো তো তাই আমার কদর বুঝতে পারছো না। যদি বাকিদের মতো কাঠখড় পোড়ানো লাগতো তখন বুঝতে নাওফিল মির্জাকে পাওয়া আর চাঁদ পাওয়া একই ব্যাপার। প্রিয়তা ঠোঁট টিপে হাসে। বাড়ির ভেতরে তেমন মানুষ নেই। কিন্তু চৈকাট পেরোতেই মানুষের দৃষ্টি নিক্ষেপিত হলো ওদের ওপর। কারোর মন উল্লাসে আমোদিত তো কারোর মন ঈর্ষায় দ্বিখণ্ডিত হয়ে গেল। নাওফিল সেসব উপেক্ষা করে প্রিয়তাকে সোফায় বসিয়ে নিজেও পাশে বসল। সাবা এগিয়ে এসে বলল, বাড়িটাকে সার্কাস বানাতে চাস? যাতে সার্কাস তৈরি না হয় সে চেষ্টা করছি আপু। আব্বুর সাপোর্ট পেয়ে মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলছিস। ভুলে যাস না ও তালুকদার বাড়ির মেয়ে। ওরা আমাদের ফুপির খুনি। প্রিয়তা কোন বাড়ির মেয়ে তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। বর্তমানে সে আমার বিবাহিতা স্ত্রী। সুতরাং তার ক্ষতি করার চেষ্টা যে করবে তাকে মনে রাখতে হবে সে আমারও ক্ষতি করার চেষ্টা করছে আর নাওফিল শত্রুতা মন দিয়ে নেভায়, ফাঁক রাখে না। যারা জানে না তাদের জানিয়ে দিস আপু। তুই কি আমাকে থ্রেট করছিস? নাওফিলের তৎক্ষণাৎ প্রশ্ন। তুই আমার বউয়ের ক্ষতি চাস? সাবা উত্তর না দিয়ে রেগে চলে গেল। প্রিয়তাও ক্রোধ নিয়ে বলল, কি দরকার ছিল এভাবে বলার? বললাম তো আমার জন্য আর কিছু করতে হবে না। শুনছেন না কেন? নাওফিল কঠিন গলায় বলল। কারণ নাওফিল কারোর কথা শুনে চলতে অভ্যস্ত নয়। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেই জানতে হবে। সবাই জানে নাওফিল অন্যায়কে সাপোর্ট করে না। নিজের বাবাকেই সমর্থন করি না সেখানে বোন। তারা সঠিক হলে আমি আমার সকল বেয়াদবির দায়িত্ব নিতে পারব, কিন্তু ভুল হলে আমার বেয়াদবিকে আমি সংশোধন করার চেষ্টা মনে করব। এত শক্ত হলে হয় না। নরম তো ছিলাম, বিশেষ কোনো লাভ হলো কি? প্রিয়তার কাছে এর উত্তর নেই। একদিকে সাবার জন্য যেমন খারাপ লাগছে অন্যদিকে গর্ববোধ হচ্ছে নাওফিলের মতো একজন স্বামী পেয়ে। স্বামী নির্বাচনে প্রিয়তা ভুল করেনি এটা সে হলফ করে বলতে পারবে।